হ্যালো, কথা শোনা যাচ্ছে কি? হ্যালো, প্লিজ শোনা কেউ যাচ্ছে কথা? প্লিজ কেউ একটু জানাবেন কথা শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছি আমি। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? জি, যাক আলহামদুলিল্লাহ। সবার রোজা ভালোভাবে কাটছে তো? জি, জি, আপনার? এই তো আলহামদুলিল্লাহ, সব আল্লাহর ইচ্ছা। আচ্ছা আপু ভাইয়ারা যে এক একজন করে সবাই জয়েন করছে, 9 10টা 9 অলরেডি বেজে গেছে। সারাদিনের রমজান মাসে সবাই ক্লান্ত হয়ে আসলে সবার জন্য কষ্টকর হয়ে পড়ে। তারপর আমরা চেষ্টা করি আসলে আমাদের মাঝে স্টাডির যেন গ্যাপ না পড়ে যায়। অন্তত খুব 30 মিনিটের জন্য হলো আমাদের বইটা হাতে নেওয়া যেন হয়। আজকে গ্রুপ স্টাডি নাম্বার 27। আর গতকাল আমরা পড়েছিলাম সাংগঠনিক আচরণ আর 3য় অধ্যায়। এবং আমাদের সাথে নতুন করে অষ্টম ব্যাচের কিছু আপু ভাইয়ারা গ্রুপে জয়েন্ট হয়েছে এবং তাদের মানে আসন্ন তাদের পরীক্ষা, তাদের মানে পরীক্ষার কথা চিন্তা করে পরিসংখ্যানটা একবার রিভিউ করার চেষ্টা করব গ্রুপ সাংগঠনিক আচরণের পাশাপাশি। আর আপনাদের কারো কিছু জানার বা বলার থাকলে বলতে পারেন। আসলে স্টাডি খুব কম সময়ের তো ওর মাঝে কথা মানে এক একজনের কাছে জানার পড়ার থাকলে একটু সমস্যা হয়ে পড়ে শুনতে। এখনো স্টাডি যেহেতু শুরু হয়নি, আপনাদের কারো কিছু জানার বলার থাকলে বলতে পারেন এখন। গতকালকে বললো যে এপ্রিলের 11 তারিখে পরীক্ষা হবে, এটা তো মনে হয় কনফার্ম। জি ভাইয়া, বুঝিনি আপনার কথা, জি বললেন। মানে গতকালকে ক্লাসে বললো যে এপ্রিলের 11 তারিখে পরীক্ষা হবে। এপ্রিলে 18 তারিখ না মেবি 11 তারিখ, হয়তো এগারো হয়তো তারিখ অষ্টম। বলছে। হ্যাঁ হ্যাঁ, অষ্টম ব্যাচের পরীক্ষা। ও আচ্ছা আচ্ছা। আর নবম ব্যাচের মনে হয় জুনের দিকে হতে পারে, এটা কোনো ধারণা করা অ্যাসাইনমেন্ট যাচ্ছে। অ্যাসাইনমেন্ট কোনো মানে দিতে হবে এরকম কোনো কিছু জানা গেছে কিনা? আচ্ছা, আপনি অ্যাসাইনমেন্টের বিষয়টা হলো অষ্টম ব্যাচে তো এখনো আমাদের কিছু বলেনি অ্যাসাইনমেন্টের বিষয়টা, কিন্তু উম, এখনো না বললেও খুব তাড়াতাড়ি অ্যাসাইনমেন্টের বিষয়টা নিয়ে বলবে। এখনো নবম ব্যাচের জন্য এখনো বলেনি। এমনি ওই মানে আরসিতে তো কোনো ক্লাস হয় না, তাই না? মানে যে উইকলি জি যেটা জি, বুঝিনি বুঝিনি ভাইয়া, কি বললেন? মানে কেন্দ্রে যেটা মানে ঢাকা কলেজে যে আমাদের মানে আর্টস যেটা ওইখানে কি কোনো ক্লাস হয় কিনা? ঢাকা কলেজে ক্লাসের কথা বলছেন কি? জি জি। ক্লাস তো মানে প্রতিটা ক্যাম্পাসেই হয়। রমজান মাসে তো ক্লাসের সময় টাইম 1 ঘন্টা করে নেওয়া হয়েছে, আমি এতটুকু জানি। ও, না আমি আর গেছিলাম তো ওইখানে আপনি ক্লাসের কোনো আপনি সন্ধান পাইনি। ক্যাম্পাসে আপনি যে যার ক্যাম্পাসে খোঁজ নিলে হয়তো অ্যাসাইনমেন্টের বিষয়ে হয়তো জানতে পারবেন। তবে অ্যাসাইনমেন্টের বিষয়টা একটা কলেজে যদি অ্যানাউন্স করে তো প্রতিটা কলেজে একসঙ্গেই করবে বা পাশাপাশি সময়ে করবে। হ্যাঁ, এখন সব দেশ তো পর্যন্ত সব জায়গায় হবে না। এখন পর্যন্ত তো আমাদের হলো অ্যাসাইনমেন্টের কথা বলেনি বা এখনো জানা যায়নি। আচ্ছা, ওই যে হয় হ্যান্ডনোটের কথা বলছিল ওইটার মানে এটা কত পড়বে যে গতকালকে বললো যে ভাইয়া, হ্যান্ড নোটের বিষয়টা আপনি এখনো তো গ্রুপের আছে, আপনি মানে লিংকে, আমার তো হ্যান্ড নোট লিংকে আছে, লিংকে ঢুকে আপনি ওখানে ডিটেলস দেওয়া আছে, আপনি একটু কষ্ট করে একটু লিংকে ঢুকে ডিটেলস দেখে নেবেন। তারপরে যদি একটু বুঝবার সমস্যা হয়, আপনি পার্সোনালি, আমি আছি, আলামিন ভাই আছে, বা রাবেয়া সুলতান আপু আছে, বা যে কোনো কাউকে নক দিলেই হবে। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই, দেখে নিবো। আর অ্যাসাইনমেন্ট শুরু হলে আমরা তো আছি, সবাই সবাইকে সাহায্য করব অ্যাসাইনমেন্ট বিষয়ে। তা তো অবশ্যই। জি। আরো কারো কিছু কি জানার বা বলার আছে কি?
হ্যালো। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ আলামিন ভাই, এখন শোনা যাচ্ছে, তবে খুব স্লো। আচ্ছা, খুব স্লো না? আচ্ছা, সবাই এখন কি শোনা, স্লো শুনতে পাচ্ছেন? সাউন্ডটা হ্যাঁ ক্লিয়ার? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা এই যে রেকর্ড হয়, তো রেকর্ডে দেখা যাচ্ছে, রেকর্ডে ইউটিউবে খুব সাউন্ড খুব কম আসে, কিন্তু আমি তো ল্যাপটপ একবারে আমার মুখের সামনে নিয়ে নিলাম, তারপরেও কেন সাউন্ড কম হয়? কোনো আচ্ছা, ঠিক ডিভাইসে আছে। কোনো হয়তো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, 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 আচ্ছা, ঠিক আছে, মানে 10টা 14 বেজে গেছে, আমরা সবাই আবার সাহারির সময় হয়ে যাচ্ছে। তারপরেও আমাদের পড়তে হবে, কারণ অষ্টম ব্যাচের পরীক্ষা যদি সামনে মাসে হয়, তাহলে কিন্তু এই রোজার মাসটাই হচ্ছে পড়ার টাইম। ঠিক আছে? তো গতকালকে আমরা যারা পড়াশোনা করছিলাম, 2টা প্রশ্ন পড়ার সময় পাইছিলাম, এবং পড়া শেষে আমি বলছিলাম আপনাদের যে এই 2টা প্রশ্ন কি এখনই লিখতে পারবেন? তো আমাকে সবাই মোটামুটি 2-1 জন বলছিলেন যে হ্যাঁ, এখনই পারবো। তার মানে আমরা খুব মনোযোগ সহকারে পড়ছিলাম। আজকেও আমরা যদি 2টা প্রশ্ন পড়তে পারি, তাহলে আমাদের অষ্টম ব্যাচের যারা পরীক্ষা দিবেন, তাদের জন্য কিন্তু খুবই ফলপ্রসূ হবে এটা। কারণ আপনি কালকে সারাদিন পড়তে পারবেন কিনা আপনি গ্যারান্টি তার নাই। ঠিক না? তাহলে আমরা যেহেতু বসছি, 16 জন আছি আমরা, আমরা সবাই পড়াশোনা শুরু করব। তো গতকালকে পড়ছিলাম হচ্ছে সাংগঠনিক আচরণ, এইটা এবং ব্যবসায় পরিসংখ্যান, এই দুইটা একটু ভয় লাগে অনেকের, কিন্তু এই দুইটাই সবচেয়ে সহজ সাবজেক্ট, সেটা আমরা গ্রুপ স্টাডির মাধ্যমে প্রমাণ করব। আমরা কালকে পড়ছিলাম 29 পৃষ্ঠা এট্রিবিউশন তথ্য, এবং পড়ছিলাম হচ্ছে 30 পৃষ্ঠা সংগঠন কিভাবে সিদ্ধান্ত নেয়। এই 2টা প্রশ্ন পড়ছিলাম। এই 2টা প্রশ্ন এমন ভাবে পড়ার চেষ্টা করছি, যদি মাঝে মধ্যে একটু কেউ চোখ বুলান, তাহলে পরীক্ষার 7 দিন আগে পড়লে সে ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা আরেকটা প্রশ্ন আছে বইতে, সেটা হচ্ছে 26 পৃষ্ঠা। দেখেন, প্রত্যক্ষণ কি বা প্রত্যক্ষণ কাকে বলে, হোয়াট ইজ পারসেপশন, এবং প্রত্যক্ষণে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি, আমরা এই 2টা জিনিস পড়ব। ঠিক আছে? তাহলে সবাই বইটা বের করেন। বইটা বের করার জন্য 10 সেকেন্ড টাইম দিলাম, সবাই বইটা বের করেন। আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো, যেহেতু আমরা সবাই জয়েন হয়েছি। ঠিক আছে? আচ্ছা, দেখেন, আপনাদের সামনে যদি সাজেশন না থাকে, তাহলে সাজেশনের লিঙ্কটা কি আমি আবার দিয়ে দেবো? কেউ একজন বলেন। লিঙ্ক তো দেয়া আছে, গতকাল কিন্তু লিঙ্ক পাইছি আমরা। দেওয়া আছে না? আমি শুধুমাত্র শুধুমাত্র আমি আবার সাংগঠনিক আচরণের, যেহেতু এটা পড়বো, এই লিঙ্কটা দিলাম। দেখেন, সাংগঠনিক আচরণ চূড়ান্ত সাজেশন, এইটাই সবাই ঢুকে ওই আপনি 3য় অধ্যায়ে যান, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আমরা কি পড়তেছি। দেখেন, এখানে 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্নের 3টা প্রশ্ন বইতে হুবহু আছে, আর 2টা নাই। আমরা ওই 2টা, আমরা পরবর্তীতে 2টার অ্যান্সার লিখে ওই 2টা পড়বো। এখন দেখেন, প্রত্যক্ষণ কি বা কাকে বলে, এখানে 3টা 5 প্যারাগ্রাফ নাম্বার আছে, কি না? 3টা কিন্তু আমরা 5 দিব নাম্বার না। প্রশ্নটা। হ্যাঁ, 5 নাম্বারটা না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সাউন্ড খুব কম আসে কেন আপনাদের? জি ভাইয়া, 5 নম্বর। আচ্ছা, দেখেন, প্রত্যক্ষণ কি, হোয়াট ইজ পারসেপশন। এখন আপনারা প্রত্যক্ষণ, মিউট করেন, সবাই মিউট করেন। আপনারা প্রত্যক্ষণ শব্দটা আগে বুঝতে হবে। প্রত্যক্ষণ মানে কি? প্রত্যক্ষ মানে তো আমরা বুঝি যেটা আমাদের চোখের সামনে হয়। প্রত্যক্ষণ মানে হচ্ছে উপলব্ধি করা, আপনাকে চিন্তা করা, উপলব্ধি করা। আপনি কিভাবে আপনি নিজের ভিতরে কোনো একটা বিষয় সম্পর্কে আপনি চিন্তা করতেছেন, ভাবতেছেন, ঠিক আছে? কিভাবে আপনি প্রত্যক্ষকরণ করতেছেন, কিভাবে আপনি অনুভব করতেছেন, ঠিক আসসালামু আছে? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি। আপনি কোন জিনিসের প্রত্যক্ষ রূপটা, মানে যেটা সরাসরি দেখা যায়, সেই রূপটা কিভাবে আপনার ব্রেনে কাজ করতেছে, সেটাই হচ্ছে প্রত্যক্ষণ। আমরা এবার প্রত্যক্ষণটা একটু পড়বো। দেখেন, এখান থেকে জাস্ট একটা প্যারা দিব, 3টা দিব না। দেখেন, প্রত্যক্ষণ শব্দটির ইংরেজি প্রতিশব্দ পারসেপশন, বইয়ের কত যা নাম্বার ল্যাটিন পেজে? শব্দ পারসেপটিও থেকে এসছে, যার অর্থ অভিজ্ঞতা লাভ বা অর্থপূর্ণ ধারণা। আপনি এতটুকু দিলে স্যারের ভালো নজর হবে আপনার প্রতি। ল্যাটিন শব্দ পারসেপটিও থেকে, বা পারসেপশিও বা টিও যাই বলেন, টিআইও, পারসেপটিও থেকে এসছে, যার অর্থ অভিজ্ঞতা লাভ বা অর্থপূর্ণ ধারণা। ক্লিয়ার এতটুক? আচ্ছা, এরপরে স্কোপলার এবং তার সহযোগীদের মতে, এইখানে ইংরেজিটা আমি দিতে নিষেধ করব। কেন? কারণ এটা হয়তো বা হাতে কোনো একজনদের
দেবার মতো সাহস দেখাবেন, বাকিরা দিবেন না। এটা মুখস্থ করার বিষয় আছে, এটা নির্ভুলভাবে লিখে দেওয়ার বিষয় আছে, ঠিক আছে? এর জন্য আমরা যেহেতু সবাই কর্মব্যস্ত, আমরা এটা বাদ দিলাম। আমরা উপরে অতটুকু লিখবো। পেজ নাম্বারটা, পেজ লেখার নাম্বার, পর বইয়ের পেজ পেজ নাম্বারটা। নাম্বার 26 পৃষ্ঠা ভাই, 26। দেখেন, লেখার পরে আমরা এখানে কিন্তু পারসেপশনের ইংরেজি প্রতিশব্দ, ইংরেজিটা দেওয়া আছে এবং এর বাংলা প্রত্যক্ষণ প্রতিশব্দ দেওয়া আছে, কিন্তু এর কিন্তু আরো ইজি কিছু অর্থ আছে, সেগুলো দেওয়া নাই। আপনি ইংরেজিটার জায়গায় আপনি লিখবেন প্রত্যক্ষণ বা পারসেপশনকে আমরা আরো কয়েকটি শব্দের মাধ্যমে বোঝাতে পারি, যেমন উপলব্ধি করা বা চৈতন্য জাগ্রত হওয়া বা প্রত্যক্ষকরণ বা অনুভব করা বা কোনো জিনিসের প্রত্যক্ষ রূপ আমাদের সামনে দৃশ্যমান হওয়া, এগুলোই হচ্ছে প্রত্যক্ষণের প্রতিশব্দ বা প্রত্যক্ষণ। এগুলোর মাধ্যমে প্রত্যক্ষণকে আমরা বুঝতে পারি। এবার বলেন প্রত্যক্ষণ কি বা কাকে বলে? এইটার প্রথম প্যারাটা আপনি কি দিবেন? মুখস্থ হয়েছে সবার? আরেকবার রিভিউ দিলে আচ্ছা, ভালো হতো আরেকবার। ওকে, জি। দেখেন, প্রত্যক্ষণ শব্দটির ইংরেজি প্রতিশব্দ পারসেপশন, যা ল্যাটিন শব্দ পারসেপ্টিও থেকে এসেছে, যার অর্থ অভিজ্ঞতা লাভ বা অর্থপূর্ণ ধারণা। এই একটা বাক্য দিব, দেবার পরে ইংরেজিটুক না দিয়ে লিখব প্রত্যক্ষণকে আমরা আরো কতগুলো শব্দের মাধ্যমে, প্রতিশব্দের মাধ্যমে বুঝতে পারি, যেমন উপলব্ধি করা বা প্রত্যক্ষকরণ বা অনুভব করা, হ্যাঁ, আরো কি, বা কোনো জিনিসের প্রত্যক্ষ রূপ, এগুলো। ঠিক আছে? তাহলে প্রথম প্যারাটা আপনি কি দিবেন? ক্লিয়ার? এখন এটা এটা যেহেতু যে অংশটা নাই, সেটা আপনারা খাতায় বইতে লিখে রাখেন, ঠিক আছে? বইতে লিখে রাখেন। আর এই আমি গাইড লিখতেছি, গাইডে এগুলো থাকবে, মানে আমি গাইড লিখতেছি, একটা কাজ করছি, সেটা হচ্ছে যে আমি এই যে যখন পড়তেছি, কালকে পড়লাম আজকে পড়লাম, সাথে সাথে নোটটা লিখতেছি, লেখার চেষ্টা করতেছি, কারণ তা না হলে পরবর্তীতে আমি মনে রাখবো না, মনে থাকবে না যে আমি কি সেদিন পড়ছিলাম। আজকে পড়াটা তো ভালো হবে, কারণ আমি যেহেতু আপনাদের সবাইকে রিডিং করে শোনাচ্ছি, কাজে আজকের পড়াটা আমি মনোযোগ দিয়ে দেখা লাগছে। ভাইয়া, জি, এর প্রতিশব্দ আরো কি কি হতে পারে একটু কাইন্ডলি আরেকবার বলবেন? এটা কোন জিনিসের প্রত্যক্ষ রূপ, আপনি বলতে পারেন এটা গোচরে আসা, গোচর মানে সামনে আসা, প্রত্যক্ষকরণ, অনুভব করা, চৈতন্য জাগ্রত হওয়া, প্রত্যক্ষ, এটা রেকর্ড থেকে শুনে নেবেন পরে আপা, উপলব্ধি, হ্যাঁ, এগুলো, বা মালুম, আমরা বলি না মালুমে নাই, মালুম, সেন্সেশন, পারসেপশন, ফিলিং, ঠিক আছে, এগুলো, এক্সপেরিয়েন্স, রিয়ালাইজেশন, এগুলো প্রতিশব্দ সব একই ক্যাটাগরির বলা যায়। জি জি, ঠিক আছে। আচ্ছা, তাইলে এবার দ্বিতীয় প্যারাটা আমাদের প্রত্যক্ষণ কি, এটা কিন্তু বলা শেষ হয় না। এবার দ্বিতীয় প্যারাটা আমরা একটু দেখি। এখানে যেহেতু আমার আগে থেকে প্রশ্নটা আমার একবার পড়া আছে, কিন্তু আমি কতটুকু লিখবো ততটুকু আমার আন্ডারলাইন করা নাই, এজন্য কিন্তু আমার একটু পড়ে পড়ে বলা লাগতেছে। দ্বিতীয় প্যারা দেখেন, প্রত্যক্ষণগত পর্যায় হলো চিন্তনের প্রাথমিক ও সহজতর পর্যায়। বাক্যটা বুঝতে হবে, প্রত্যক্ষণগত, আমরা বলি না এটা ভাবগত বা কি বলি, গত তো বুঝেন, প্রত্যক্ষণগত পর্যায় হলো। কি বই পড়াচ্ছেন ভাই আজকে আমরা ওই যে ব্যানারে কিন্তু দিয়ে দেই, ব্যানারটা একটু দেখবেন ভাই। আজকে 26 পৃষ্ঠা পড়াচ্ছি। আজকে অষ্টম ব্যাচের যারা আছেন তাদেরকে আমরা বলছিলাম যে পরিসংখ্যানে কিভাবে শর্টকাট ওয়েতে আমরা পাস করতে পারবো, ভালো রেজাল্ট করতে পারবো, সেইটা বোধহয় অষ্টম ব্যাচের কেউ রেসপন্স করতেছেন না, আছেন বোধহয়, কেউ বলতেছেন না যে আমরা আছি বা আসছি। ঠিক আছে, এজন্য আমরা পূর্বের নির্ধারিত পড়াটা আমরা পড়তেছি। ঠিক আছে, আমরা অষ্টম ব্যাচের জন্যই পড়তেছি মূলত। 1 মাসের মধ্যে আমরা সব বই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। দেখেন, প্রত্যক্ষণগত পর্যায় হলো চিন্তনের প্রাথমিক ও সহজতর পর্যায়। মানে আপনি কোন জিনিস প্রত্যক্ষণ করতেছেন, অনুভব করতেছেন, এই যে ক্লাস হচ্ছে এটা আপনি অনুভব করতেছেন, এই অনুভবটা হচ্ছে প্রত্যক্ষণগত পর্যায়, মানে আপনি প্রত্যক্ষণ করতেছেন। আপনার মাথায় আমাদের ক্লাস সম্পর্কে যে চিন্তনটা আসবে, যে চিন্তাটা করবেন, মূল্যায়নটা করবেন, তার প্রাথমিক পর্যায় হচ্ছে প্রত্যক্ষণ। মানে আপনি যে ক্লাস রানিং দেখতেছেন, এটা হচ্ছে প্রত্যক্ষণ। যখন কোনো ইন্দ্রিয় গ্রাহ্য বার্তা, ইন্দ্রিয় গ্রাহ্য মানে আপনার ইন্দ্রিয়টা, ব্রেন, চোখ, নাক, কান, এই ইন্দ্রিয়গুলো গ্রাহ্য করছে, গ্রহণ করছে, এই বার্তাটা থেকে আমাদের মধ্যে সংবেদনের সৃষ্টি হয়, তখন মস্তিষ্ক সাথে সাথে তার একটি মানসিক চিত্র প্রস্তুত করে। ইন্দ্রিয় গ্রাহ্য বার্তা থেকে আমাদের মধ্যে সংবেদন, ইন্দ্রিয় গ্রাহ্য মানে যে বার্তাটা ইন্দ্রিয়তে ধরা পড়ার মতো, সেটা থেকে, সেই মেসেজটা থেকে যখন আমাদের মধ্যে
সংবেদনের সৃষ্টি। সংবেদন মানে কি? আমাদের ভিতরে কোনো প্রকার রেসপন্স আনে, নাড়া দেয়, আমাদের ভিতরে কোনো মানে আমাদের অনুভবকে একটু জাগায়, এটা হচ্ছে ইন্ডিকেট সংবেদন। এই করে আর কি। সংবেদনের সৃষ্টি হয়। হ্যাঁ, হ্যাঁ। তখন মস্তিষ্ক সাথে সাথে তার একটা মানসিক চিত্র প্রস্তুত করে। আপনার কিন্তু এই যে ক্লাসে যারা নতুন আসছেন তারা কিন্তু একটা ধারণা নিয়ে নিছেন প্রত্যক্ষণ করার সাথে সাথে। এই কথা এখানে বলছে, মানসিক চিত্র একটা ব্রেনে এঁকে গেছে যে আমরা কি করতেছি। আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা এবং অনুভূতির দ্বারা এর একটি ব্যাখ্যা তৈরি করি। এখন আপনি কিন্তু আপনার পূর্ব অভিজ্ঞতার দ্বারা একটা ব্যাখ্যা তৈরি করে ফেলছেন যে এই যে টেলিগ্রামে কি হচ্ছে না হচ্ছে। আপনি জানেন যে অনলাইনে ক্লাস হয়, আপনি জানেন যে টেলিগ্রামে ক্লাস শোনা যায়, তাহলে এটার মাধ্যমে আপনি পূর্বের অভিজ্ঞতার আলোকে আপনি একটু অনুভব করে নিয়েছেন। এই ব্যাখ্যাটি হচ্ছে প্রত্যক্ষণ। তাহলে প্রত্যক্ষণটা কাকে বলে সেটার ব্যাখ্যা দ্বিতীয় প্যারার 3টা লাইনে কি হয়ে গেল না? হ্যাঁ, এটার দাগ দেন। এই ব্যাখ্যাটি হচ্ছে প্রত্যক্ষণ। এখানে দাগ দেন, একটা টিক চিহ্ন দেন। তাহলে আপনি 2টা প্যারায় কি কি পেলেন? আমরা প্রত্যক্ষণ কাকে বলে এটা আসলেই আমরা বড় বড় 3টা প্যারা দিলে কিন্তু ধরা খেয়ে যাব। 3টা প্যারা দিব না, আমরা প্রথম প্যারায় যা বলছি তাই, দ্বিতীয় প্যারায় যা বলছি তাই। ঠিক আছে? আচ্ছা, এবার আপনি এখানে দেখেন একটা চিত্রশিল্পীর সংজ্ঞা আছে, একটা এক্সাম্পল আছে, কিছু জিনিস আছে। ঠিক আছে, এইগুলো পড়বেন। আচ্ছা, তা এতটুক দিলেন। ঠিক আছে, আমি পরীক্ষায় আসলে যদি আমার হুবহু মনে থাকে তাহলে আমি যা বললাম এতটুক দিব আগে, এতটুক দিলে আলহামদুলিল্লাহ। তারপরে নিচের টুক এখানে দেখেন, তৃতীয় প্যারাটা আপনার দেওয়ার দরকার নাই। তৃতীয় প্যারাটাই বলছে কি সাংগঠনিক আচরণে প্রত্যক্ষণ গুরুত্বপূর্ণ কেন, এটা আলাদা একটা প্রসঙ্গ, এটা আপনার দেওয়ার দরকার নাই। আপনি দ্বিতীয় প্যারার নিচের অংশ যেটুকু আমি এখনো পড়ি নেই সেটুকু যদি পারেন দিতে পারেন, আর যদি না পারেন তাহলে এতটুকু যথেষ্ট। ক্লিয়ার কথা? জি। আচ্ছা, আর যদি কিছু দেওয়া লাগে, উপসংহার টাইপের কিছু যদি দেওয়া লাগে তাহলে আমি ওই খাতা লেখার সময়, আমি নোট করার সময় আমি ওইটা দিব। তাহলে আমরা প্রত্যক্ষণ বা পারসেপশন কি সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আচ্ছা, অষ্টম ব্যাচের নবম ব্যাচের যারা আছেন, যারা ক্লাস করবেন আমাদের সাথে বই শেষ হয়ে যাবার পরে আপনি ক্লাসে যাবেন, যাবার পরে আপনার স্যার বলবে আর আপনি বুঝে ফেলবেন, বলবেন আর বুঝে ফেলবেন। আর যদি, যেহেতু আমরা ডিস্টেন্স লার্নিং, আমাদের ওপেন ইউনিভার্সিটি, কাজে আমরা স্কুলে না গেলেও আমাদের কোনো মার্কস কমবে না, স্যারেরা ডাকবেও না আমাদের জীবনে। ঠিক আছে, টাইম না পেলেও আপনাকে বিকল্প হিসেবে আমাদের গ্রুপ স্টাডিটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আচ্ছা, এবার আমরা 27 পৃষ্ঠায় চলে যাই। 27 পৃষ্ঠা দেখেন। 27 পৃষ্ঠায় কি বলছে? প্রত্যক্ষণে প্রভাব বিস্তারকারী উপাদান। একটাই প্রশ্ন, প্রত্যক্ষণ কাকে বলে, প্রভাব বিস্তারকারী উপাদানগুলো লিখো। এই মিলে 3টা প্রশ্ন পড়া হয়ে যাবে। এই 3টা থেকে আপনি চোখ বুঝে 2টাও পেয়ে যেতে পারেন। এক সেট প্রশ্ন হয়ে গেল কিন্তু আপনার ইনশাআল্লাহ। এবার দেখেন, প্রত্যক্ষণে প্রভাব বিস্তারকারী উপাদান, বলেন কয়টা জিনিস প্রত্যক্ষণে প্রভাব ফেলে? 3টা না? এখানে 3টা আছে। দেখেন, আমরা পড়বো প্রত্যক্ষণকারী। আপনি হুট করে ঘরের বাইরে গেলেন, এখন আপনি প্রত্যক্ষ করবেন ঘরের বাইরের দৃশ্য, তার মানে আপনি হলেন প্রত্যক্ষণকারী। ঠিক আছে? আচ্ছা, তারপরে লক্ষ্য বস্তু, আপনি কি প্রত্যক্ষণ করছেন সেটা হচ্ছে লক্ষ্য বস্তু। আপনি কোন পরিস্থিতিতে, শুনেন ভালো করে, আপনি প্রত্যক্ষণ করছেন কোন পরিস্থিতিতে, আর লক্ষ্য বস্তুটা কোন পরিস্থিতিতে আছে, এটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি লক্ষ্য বস্তুটা দেখছেন, আপনার মূল্যায়নটা কিন্তু সেই পরিস্থিতির আলোকে হবে। ঠিক আছে? তাইলে এবার আমরা পড়ি। দেখেন, এই 3টা প্যারাই আমরা দিব, 3টা প্যারার মৌলিক কথাগুলো লিখবো। আমরা 3 প্যারাকে ছোট করে ফেলবো। দেখেন, একই বস্তু ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্নভাবে উপলব্ধি করতে পারে। প্রশ্ন হচ্ছে কেন? কয়েকটি কারণে ভিন্নতা থাকতে পারে, এই কারণগুলোকেই প্রত্যক্ষণে প্রভাব বিস্তারকারী উপাদান বলা হয়। এতটুক দিলে খুব ভালো হয়, এতটুক দিবেন। এরপরে দেখেন প্রত্যক্ষণকারী কি বলছে। যখন কোনো ব্যক্তি কোনো ঘটনা বা বস্তু প্রত্যক্ষ করে তখন সে নিজের মতো করে যা দেখে সেইভাবে ঘটনা বা বস্তুকে ব্যাখ্যা করে। এই ব্যাখ্যা প্রবলভাবে ব্যক্তির ব্যক্তিগত বৈশিষ্ট্যাবলীর দ্বারা প্রভাবিত হয়। এই 2টা লাইন খুব সহজ বিষয়, আমি মুখস্থ শোনাই আপনাদের। কি বলছে দেখেন, যখন কোনো ব্যক্তি কোনো বস্তু বা ঘটনা দেখে তখন সে তা নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করে। এই যে নিজের মতো করে ব্যাখ্যা বা এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা কিভাবে আসলো? তার ব্যক্তির ব্যক্তিগত বৈশিষ্ট্যের আলোকে আসলো। এই ব্যাখ্যাটা তৈরি হলো ব্যক্তির ব্যক্তিগত যে বৈশিষ্ট্য তার দ্বারা প্রভাবিত হয়ে। এই 2টা লাইনে এই কথা বলছে। এরপরে আমরা দেখব ব্যক্তিগত বৈশিষ্ট্যাবলীর যে উপাদানগুলো প্রত্যক্ষণে বেশি প্রভাব বিস্তার করে সেগুলো হলো মনোভাব, অভিপ্রায়, স্বার্থ, পূর্ব অভিজ্ঞতা এবং প্রত্যাশা। এই জিনিসগুলো মুখস্থ করে ফেলেন, প্রথমে এতটুকু দিলে হয়ে যাবে।
ব্যক্তিগত বৈশিষ্ট্যাবলীর যে উপাদানগুলো প্রত্যক্ষণে বেশি প্রভাব বিস্তার করে সেগুলো হলো মনোভাব। আপনার মনোভাবটা কেমন, আপনার অভিপ্রায়টা কেমন, আপনি কি প্রত্যাশা করেন, আপনার স্বার্থ কি। আপনি দেখেন স্বার্থ, কোনো একটা ঘটনা, একটা খারাপ ঘটনাকে মানুষ স্বার্থের কারণে খুব ভালো বানায় ফেলায়, ভালোকে খারাপ বানায় ফেলায় স্বার্থের কারণে। স্বার্থ, পূর্ব অভিজ্ঞতা এবং প্রত্যাশা কি, এইগুলোর আলোকেই কিন্তু আপনার প্রত্যক্ষণটা প্রভাবিত হবে। ঠিক আছে। আবার অতৃপ্ত বা অপরিপূর্ণ চাহিদা ব্যক্তির প্রত্যক্ষণকে প্রবলভাবে প্রভাবিত করে। অতৃপ্ত বা অপরিপূর্ণ যে চাহিদাটা, সেটা কিন্তু ব্যক্তির প্রত্যক্ষণকে প্রবলভাবে প্রভাবিত করে। মানে আপনার ভিতর অতৃপ্ততা আছে, আপনার অপরিপূর্ণতা আছে, তাহলে কিন্তু আপনার প্রত্যক্ষণটা, ওইগুলো জিনিসগুলো আপনাকে খুব কাতর করে ফেলবে। আপনার প্রবলভাবে প্রত্যক্ষণটা কিন্তু প্রভাবিত হবে। আপনি যা কিছু দেখবেন আপনার অভাবের আলোকে আপনি ব্যাখ্যা করবেন। ঠিক আছে, বিষয়গুলো এরকম। তাহলে আপনি যদি এই যে পর্যন্ত পড়লাম এই পর্যন্ত দেন তাহলে হয়ে যায়। তবে আপনি এই যে দেখেন এখানে কি বলছে, এখানে যে 2-3 জন বিজ্ঞানীর নাম আছে এটা আপনি দিতে পারেন। ঠিক আছে, আর একটা এক্সাম্পল আছে এখানে দেখেন, 16 ঘন্টা না খায় রাখছিল এবং 16 ঘন্টা পরে কি হয়েছিল, এটা একটা এক্সাম্পল। আপনি ইজি, এটা যদি বুঝতে পারেন, পড়তে পারেন, গল্পটা আপনি লিখতে পারবেন। তাহলে আমি বলবো প্রথম যে প্যারাটা আমি পড়লাম এতটুকুই, যেহেতু আমি মূল বিষয়গুলো আলোচনা করব, বাকিটুকু আপনারা সবাই পড়ে নেবেন। এই প্রবলভাবে প্রভাবিত করে এই পর্যন্তই আমি দিতে চাই। ঠিক আছে, তারপরে আমি যদি পারি আমি নিচের ওই উদাহরণটা, একটা গল্প আছে এটা আমরা দিব, একটা গবেষণা আছে এটা আমরা দিব। ঠিক আছে, এবার আমি দ্বিতীয় পয়েন্টে যাই। দেখেন লক্ষ্য বস্তু। আচ্ছা, যদি গবেষণাটা কি আপনি পড়ে নেবেন, এটা তো 16 ঘন্টা না খাওয়াই রাখছে এক গ্রুপকে, আর এক গ্রুপকে 16 ঘন্টা মানে 16 ঘন্টা পরে খাবার দিছে। তো এখন তাদেরকে একটা জিনিস দেখতে বলা হয়েছে 16 ঘন্টা না খাওয়ানোর পরে। তখন তারা একভাবে ওই ক্ষুধার্ত অবস্থায় একভাবে বিচার করছে, আর যাদের পেট ভরা ছিল তারা একভাবে বিচার করছে। তার মানে হচ্ছে আপনার ক্ষুধা, অতৃপ্ততা, আপনার বৈশিষ্ট্য আপনার দেখাটাকে, আপনার প্রত্যক্ষণকে প্রভাবিত করে। তাহলে এবার 2 নাম্বারটা দেখেন, লক্ষ্য বস্তু। প্রথমটা বুঝছে তো সবাই? আচ্ছা, জি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখেন দ্বিতীয় প্যারাটা কি, লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের উপরেও প্রত্যক্ষণ প্রভাবিত হয়। লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের উপরে মানে আপনি কিছুই ভাবেন নাই, কিন্তু আপনি একটা জিনিস দেখলেন, দেখার সাথে সাথে কিন্তু আপনার ওই জিনিসটা সম্পর্কে আপনার উপলব্ধি হবে, হয় মায়া জাগবে, না হয় আপনি ক্রোধ ক্ষোভ জাগবে, না হয় আপনি যে কোনো বস্তু, হ্যাঁ, আপনি প্রত্যক্ষণটা প্রভাবিত হবে। আমরা দেখেন কি বলছে, আমরা আমাদের মতো করে লক্ষ্যবস্তুর গতি, শব্দ, আকার এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো দেখতে পাই আমাদের মতো করে। লক্ষ্যবস্তুকে বিচ্ছিন্নভাবে দেখা হয় না। প্রত্যক্ষণ প্রভাবিত হয় লক্ষ্যবস্তুর সাথে তার পটভূমির সম্পর্কের দ্বারা। কি বললো এখানে দেখেন, আবার পড়ি, লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের উপরেও প্রত্যক্ষণ প্রভাবিত হয়। আমরা আমাদের মতো করে লক্ষ্যবস্তুর গতি, শব্দ, আকার এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো দেখতে পাই আমাদের মতো করে। কিন্তু আপনি যেভাবে দেখবেন আমি কিন্তু সেভাবে দেখবো না পুঙ্খানুপুঙ্খ ভাবে। লক্ষ্যবস্তুকে বিচ্ছিন্নভাবে দেখা হয় না। লক্ষ্যবস্তুকে আপনি বিচ্ছিন্ন বলতে এখানে বোঝাইছে লক্ষ্যবস্তুকে একবারে পৃথকভাবে দেখা হচ্ছে না, এটা আপনার নিজের মতো করে দেখা হচ্ছে, সেটা বলছে বোধ হয়। প্রত্যক্ষণ প্রভাবিত হয় লক্ষ্যবস্তুর সাথে তার পটভূমির সম্পর্কের দ্বারা। লক্ষ্যবস্তুর সাথে আপনার প্রেক্ষাপটটা কি, আপনি লক্ষ্যবস্তুর সাথে কিভাবে রিলেটেড, সেটার উপরে কিন্তু আপনার প্রত্যক্ষণটা তৈরি হবে। লক্ষ্যবস্তু যদি আপনার কিছুই না হয়, আপনার নিজের না হয়, তাহলে কিন্তু আপনি মাথা ঘামাবেন না, বা আপনি যদি স্বার্থ থাকে তাহলে মাথা ঘামাবেন। মানে এখানে হচ্ছে লক্ষ্যবস্তুর সাথে আপনার যে সম্পর্ক সেটাই প্রত্যক্ষণকে প্রভাবিত করবে। লক্ষ্যবস্তুকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নাই, মানে হচ্ছে আপনি আপনার স্বার্থের সাথে রিলেটেড করে আপনি দেখবেন, বোধহয় এখানে সে কথাই বলছে। তাহলে আমরা প্রথম প্যারাটুক ইম্পর্টেন্ট, এখানে প্রথম লাইনেই কিন্তু বলে দিচ্ছে যে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের উপরে প্রত্যক্ষণটা কি হয়, প্রভাবিত হয়। আমরা আমাদের মতো করে লক্ষ্যবস্তুকে দেখি, যেমন লক্ষ্যবস্তুর বৈশিষ্ট্য, আকার, রং, এগুলোর ভিত্তি করে আমরা দেখি। লক্ষ্যবস্তুকে আমরা বিচ্ছিন্নভাবে দেখি না। কেন দেখি না? কারণ আমরা আমাদের যে লক্ষ্যবস্তুর সাথে আমাদের যে সম্পর্ক সেটার আলোকে আমরা লক্ষ্যবস্তুকে দেখি। ঠিক আছে, আমি মনে করি এতটুকু দিলে যথেষ্ট। ঠিক আছে, পটভূমির সম্পর্কের দ্বারা এতটুকু। হ্যাঁ, সব পটভূমির দ্বারা। আচ্ছা, এবার আমরা তৃতীয় লাইনে দেখি। দেখেন তৃতীয় লাইনে কি বলছে, দেখেন পরিস্থিতি, দা সিচুয়েশন। দেখেন এখানে কি বলছে, আমরা কোন পরিস্থিতিতে কোন পরিস্থিতিতে কোন ঘটনা বা বস্তুকে দেখছি তা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে কোন আর কোন মানে এই দুইটা আসলে একটা একটা ইয়া থাকলে, হসন্ত থাকলে বোঝা যায় যে কোন বলছে না কোন বলছে। আচ্ছা, আমরা কোন পরিস্থিতিতে কোন ঘটনা বা বস্তুকে দেখছি তা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক না? দেখেন, আমাদের পারিপার্শ্বিক পরিবেশের উপাদানগুলো প্রত্যক্ষণে সরাসরি প্রভাব বিস্তার করে।
আপনার ক্লাসের একজন সহপাঠীর সুন্দর সাজ পোশাক আজ আপনার নজরে আসেনি, কিন্তু পরদিন বৈশাখী মেলায় একটি সহপাঠী পুরোটা সময় আপনার নজর আকর্ষণ করেছে। এ দুদিনই প্রত্যক্ষণকারী কিংবা লক্ষ্যবস্তু কোনোটারই পরিবর্তন হয়নি, কিন্তু পরিস্থিতি ছিল ভিন্ন। মানে এখানে কি বললো, একটা এক্সাম্পল দিল। আপনি যেহেতু এখানে এক্সাম্পল ছাড়া কিছু নাই, এক্সাম্পল দিবেন। মানে আমাদের ক্লাসের একজন সহপাঠীর সুন্দর সাজ পোশাক আজকে আমার নজরে আসেনি, কিন্তু পরদিন বৈশাখী মেলায় এই একই সহপাঠী পুরোটা সময় আপনার নজরে এসেছে। কারণ কি, ক্লাসের ভিতর আসে নাই, কারণ ওকে আমি ক্লাসের ভিতর দেখতে চাই নাই, কিন্তু বৈশাখী মেলায় ওকে আমি দেখছি, বা আমার পাশে ছিল, পড়াশোনার আমেজে ছিল না, এই কারণে হয়তো ওকে দেখছি বা গল্প করছি তাই দেখছি। কারণ এখানে কি হলো, আমি একজনকেই দেখলাম, দুজনই হয়তো সুন্দর করে সাজছিল 2 দিন, একদিন আমার নজরে পড়ছে আরেকদিন আমার পড়ে নাই। তার মানে কেন পড়ে নাই, পরিস্থিতি। আমি কিন্তু চেয়ে দেখিনি, দুদিনই কিন্তু দেখা লাগছে, কিন্তু আমার পরিস্থিতিটা ভিন্ন ছিল। ঠিক আছে, যে সময় আপনি একটি বস্তু বা ঘটনাকে দেখছেন সেই সময়টা আপনার মনোযোগকে প্রভাবিত করে। আপনি আপনার মনোযোগ প্রভাবিত হতে পারে অবস্থান, আলো, উত্তাপ অথবা পরিস্থিতির যে কোনো উপাদান দ্বারা। তাহলে আমরা এই পুরোটার গল্পটা দিয়ে পুরোটা দিতে পারি। ঠিক আছে, যেহেতু প্রত্যেকটা পয়েন্টকে তো আর একেবারে ছোট করে ফেলানো যায় না। ঠিক আছে, যেহেতু এটার মার্কস থাকতে পারে 8 অথবা 5, আর আমরা তো 3টার বাইরে বেশি দিব না। ঠিক আছে, এই হলো কথা। এখন দেখেন, এই যে শেষ, আমরা এতটুকুই দিলাম। আপনাদের বোধহয় এই প্রশ্নটা পারবেন। প্রত্যক্ষণে প্রভাব বিস্তারকারী উপাদান কয়টি, কেউ একজন বলেন, না দেখে বলেন। 3টি। কিন্তু 3টি। কি কি? প্রত্যক্ষণকারী, লক্ষ্যবস্তু, পরিস্থিতি। প্রত্যক্ষণকারী, লক্ষ্যবস্তু আর হলো পরিস্থিতি। তার মানে 1 নম্বর হচ্ছে প্রত্যক্ষণকারী, মানে আমরা। লক্ষ্যবস্তু মানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখছি, আর পরিস্থিতি মানে হচ্ছে আমরা যে পরিস্থিতির উপর দাঁড়িয়ে লক্ষ্যবস্তুকে দেখছি সেইটা। 3টা জিনিস। এখন দেখেন, একটা চিত্র দিছে, এই চিত্রটা কিন্তু আপনাকে দিতে হবে এরকম কোনো কথা নাই, কারণ এই চিত্রটা হচ্ছে এটার উপাদানগুলোকে দেখাইছে। এখন আপনি এই চিত্র থেকে কিছু আইডিয়া নিতে পারেন। যেমন প্রত্যক্ষণে আমরা 5টা জিনিস পড়ছিলাম না, মনে পড়ে? প্রত্যক্ষণে মনোভাব, অভিজ্ঞতা, স্বার্থ, প্রত্যাশা, অভিপ্রায় পড়ছিলাম। আমরা দেখেন এই 5টা জিনিস প্রত্যক্ষণকারীর যে 5টা বিষয় যা প্রত্যক্ষণকে প্রভাবিত করবে, সেই 5টা বিষয় এখানে বলছে। এই ছকটা দেখে আপনার মুখস্থ করতে সুবিধা হবে। দ্বিতীয়তে দেখেন, লক্ষ্য বস্তুতে নতুনত্ব। আজকে ইরফান ভাইয়ের কথা ক্লিয়ার না। আজকে বলেন। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। লক্ষ্যবস্তুতে নতুনত্ব, আকার, গতি, পটভূমি, শব্দ, নৈকট্য, এই শব্দগুলো কোথায় আছে লক্ষ্যবস্তুতে? দ্বিতীয় লাইনেই আছে। দেখেন, আমরা আমাদের মতো করে লক্ষ্যবস্তুর গতি, শব্দ, আকার দেখছেন। আচ্ছা, পরিস্থিতির ভিতর কি আছে? সময়, কাজ, বিন্যাস, সামাজিকতা। এগুলো বইতে বোধহয় ওইভাবে নাই, তবে আপনি এই জিনিসগুলো মাথায় রাখলে আপনার প্যারাগ্রাফটা লিখতে সুবিধা হবে। এটা পরীক্ষায় দেয়া লাগবে না। তবে কেউ যদি মনে করেন সময় আছে, দিয়ে দিবেন, তাহলে স্যারের ব্রেন ওয়াশ করা যাবে। যেহেতু ভালো করে একটা চিত্রের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে দেখাই দিছে। ঠিক আছে, এইটা মাথায় রেখেন, কারণ ছক আঁকতে আর ওই বিষয়ের জিনিসগুলো লিখতে আপনার 1 মিনিটও লাগবে না। ওটা দিয়ে দিলে ভালো হবে, মার্কস বেশি পাবেন। তাইলে আমাদের আজকে একটা প্রশ্ন পড়া হলো। এবার বলেন তো, আমরা কয়টা প্রশ্ন পড়ছি অধ্যায় থেকে? 3টা। আমি পরীক্ষায় যদি আমার সময় থাকে, আল্লাহ যদি আমাকে লিখতে দেয়, তাহলে আমি ছকটাও আমি দিয়ে দিতে পারি। আচ্ছা, গেল। তাহলে 3টা প্রশ্ন পড়লাম। এবার আমাকে কেউ একজন বলেন সাজেশন দেখে যে আমাদের আজকে কয়টা প্রশ্ন বাকি আছে সাজেশনের থেকে এখন? আর 2টা। আচ্ছা, 2টা। থ্যাংক ইউ ইরফান ভাই। আচ্ছা, আর দুইটা প্রশ্ন হচ্ছে অনুশীলনীর 1 এবং 7। অনুশীলনীর 1 এবং 7টা বইতে হুবহু নাই। এখন আমাদের ওটা বানাইতে হবে, বানাই লিখতে হবে। এখন এটা বোধহয় আমার বোধহয় এটার উত্তর আছে কিনা আমি একটু দেখি। আমাকে 30 সেকেন্ড টাইম দেন। আমার কাছে আছে কিনা আমি একটু দেখি। আপনাদের একটা লিংক দিয়ে দেব, তাহলে আপনারা ওই লিংক থেকে আমার ওই যে এই পড়াশোনা সংক্রান্ত কি কি আর্টিকেল banglaarticles.com এ আছে তার একটা লিস্ট আছে, লিংকটা দিয়ে দেই। দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে।
এই যে দিয়ে দিলাম, দেখেন এইখানে গেলে ওই লিস্টে লেখা আছে যে পড়ালেখা ক্যাটাগরিতে কি 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 বিষয়ের কি কোন কোন প্রশ্নের উত্তর আছে। যেমন ব্যবসায় যোগাযোগে যে সকল প্রশ্নের উত্তর বইতে নাই সেগুলো সব আছে, ঠিক আছে। তারপরে ব্যবসায় পরিসংখ্যানের সব আছে, না ব্যবসায় পরিসংখ্যানের আছে সব মোটামুটি, মানব সম্পদের আছে, কিন্তু এগুলো কিন্তু ওই যে না আপনার ডিটেলস লেখা, এগুলো কিন্তু পরীক্ষায় লেখার মতো উপযুক্ত না। আপনি জাস্ট এখান এখানে থেকে প্রশ্ন উত্তর এখানে পাবেন, কিন্তু আপনাকে কোথেকে দেখবো শর্টকাট ভাই? করে নিতে হবে। আলামিন ভাই, এখান থেকে কোনটা দেখবো? জি, কোনটা কোথায় দেখবো? বুঝি নাই। আমি লিঙ্কে ঢুকছি, আপনার দেখা লিঙ্কে লাগবে না, ঢুকে। আপনি পরে দেখবেন। আচ্ছা লেখাপড়া ক্যাটাগরিতে আছে, লেখাপড়া ক্যাটাগরিতে আছে। আমি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা সাংগঠনিক আচরণ পড়তেছি এখানে। না, সাংগঠনিক আচরণের প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো বইতে নাই সেগুলো লিখছিলাম, সেগুলো ও বোধহয় আচ্ছা। আমরা প্রথম অধ্যায় পড়ার সময় দিছিলাম, সোনিয়া আপা বলতে পারবেন। এইটা নাই। এখন একটা কাজ করি, শুনেন সবাই। এখানে যে দুইটা প্রশ্ন বইতে হবো না, এই দুইটা প্রশ্ন কিন্তু বিগত বছর আসছে, এই দুইটা প্রশ্ন পড়তে হবে। এখন আপনি যদি যে তিনটা আমরা পড়াইলাম এই তিনটা প্রশ্ন থেকে আপনি নিশ্চিত থাকেন একটা প্রশ্ন কি ভালো ভাগ্য ভালো তাহলে দুইটা, এমনকি তিনটাও আসতে আসতে পারে, ঠিক আছে। তাহলে আপনি হ্যাঁ এক সেট প্রশ্নের অন্তত কিছু না কিছু অংশ আপনি পেয়ে গেলেন। এখন বাকি যে দুইটা আছে, আমি অন্তত পরীক্ষা দিতে গেলে এই যে তিনটা আর ওই দুইটা পড়বো, তিনটা ভালো করে পড়বো আর ওই দুইটা একটু মন্দ করে পড়বো, এই পাঁচটার বেশি পড়বো না। তাতে কমন পড়লে পড়বে, না পড়লে যা আসবে বানাই টানাই লিখবো, কারণ এত ঠিক আছে। পড়ার তো দরকার নাই, সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এই দুইটা প্রশ্নের উত্তর আমি আপনাদের কালকে দিয়ে দেই। আমি তো এখন রাত্রে তো আর সময় পাবো না, কালকে দিয়ে দেই নাকি? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাইলে আমরা এখন এখন আমরা আমাদের সময় আছে আমাদের, আমি চতুর্থ অধ্যায়ে চলে যেতে চাচ্ছি, আপনারা কি বলেন? হ্যাঁ জি ভাই, জি ভাই। আচ্ছা, আজকে কিন্তু বলাই ছিল ওখানে যে ওবি অর্গানাইজেশনাল বিহেভিয়ার থার্ড এবং ফোর্থ ইউনিট ফুল পড়বো। আমরা ফুল পড়তে পারি আর না পারি, আমরা চতুর্থ অধ্যায়ে যাচ্ছি। দেখেন চতুর্থ অধ্যায়ের সাজেশন থেকে বলেন প্রথমে কি আছে, আমাকে একজন বলেন। মনোভাবের উৎস সমূহ আলোচনা করুন। মূল্যবোধ। মূল্যবোধের একটা হলো, মূল্যবোধের অধ্যায় হলো মনোভাবের উৎস। আলোচনা করুন। মনোভাব না মূল্যবোধ? মূল্যবোধ মনোভাবের উৎস। আচ্ছা ঠিক আছে, মনোভাবের উৎস সমালোচনা করুন। আমরা মনোভাবের উৎস পড়বো, আর কোনো কিছু পড়বো না। মনোভাবের উৎস পড়বো, দেখেন এটা 37 পৃষ্ঠায় আছে। হ্যাঁ 37 পৃষ্ঠা লাস্টের দিকে আচ্ছা দেখেন, এখন একটা জিনিস আপনাদের সাথে একটু আলোচনা করি, যেহেতু গ্রুপ স্টাডি, এখানে মনোভাবের উৎস সমূহ, তার মানে অবশ্যই পয়েন্ট আকারে 1 2 3 4 5 করে 10টা 7টা 8টা থাকলে ভালো হতো, তাই না? হ্যাঁ। কিন্তু এখানে তো নাই, তাহলে তো পড়া তো জটিল। প্যারা করে দিলে ভালো হতো উৎসগুলা। প্যারাগ্রাফ অথবা পয়েন্ট আকারে, পয়েন্ট আকারে আমি একবার একটু দেখি। দেখেন এখানে কি কি আছে। মূল্যবোধের মতোই আচ্ছা আমরা এটা পড়বো না, যেটা প্যারাগ্রাফ আকারে আছে সেটা পড়ি, ঠিক আছে। এটা প্যারাগ্রাফ আকারে লিখে তারপরে পড়বো, কারণ আচ্ছা এখন তো ওইভাবে রিডিং করে আগে বোঝার সময় নাই। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন বলেন। কর্মীদের কর্ম সম্পাদনের কর্ম সন্তুষ্টির প্রভাব চিত্র সহকারে আলোচনা করুন। এটা হচ্ছে যে 41 পৃষ্ঠায় আছে। হ্যাঁ 41 পৃষ্ঠায় একেবারে ডিরেক্ট সব দেওয়া আছে, এটা আমরা ওখান থেকে পড়বো। 41 পৃষ্ঠায় যান। আচ্ছা পড়ি, দেখেন কর্মীদের কর্মসন্তুষ্টি সমগ্র প্রতিষ্ঠানের পরিবেশ ও কর্মকাণ্ডকে প্রভাবিত করে। যা লেখা আছে ভাই কিছু বাদ দেওয়া যাবে না, কারণ প্রশ্নটা ছোট্ট, মার্কস 8। কর্মীদের কর্মসন্তুষ্টি সমগ্র প্রতিষ্ঠানের পরিবেশ এবং কর্মকাণ্ডকে প্রভাবিত করে। আজকে যদি স্যালারি বেড়ে যায়, কালকে দেখবেন প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরে আসছে, কেউ কোনো কথা নাই, শুধু কাজ আর কাজ করতেছে, মানে ভিতরে খুশি। এইখানে বলছে যে এই জন্য বলছে কর্মীদের কর্মসন্তুষ্টি পুরো প্রতিষ্ঠানের পরিবেশকে মানে একটা দিনের ব্যবধানে চেঞ্জ করে দিতে পারে। তবে একজন সন্তুষ্ট কর্মী অধিক উৎপাদনক্ষম নাও হতে পারে। আবার বিকল্প দ্বিতীয় লাইনে কি বলছে, আপনি বেতন দিলেন, বোনাস দিলেন, একজন সন্তুষ্ট কর্মী অধিক উৎপাদনক্ষম নাও হতে পারে, ঠিক না? এর কারণ কি দেখেন, এর কারণ হিসেবে দেখা যায় কম উৎপাদনক্ষম কর্মীকে বেশি কষ্টের কাজ করতে হয় না বলে সে তার কাজে সন্তুষ্ট থাকে।
এর কারণ হিসেবে কি দেখা গেছে আমরা আবার একটু বুঝি। কম উৎপাদনক্ষম কর্মীকে, মানে যার উৎপাদন ক্ষমতা কম, তাকে বেশি কষ্টের কাজ করতে হয় না বলে সে তার কাজে সন্তুষ্ট থাকে। বুঝছেন কথাটা? আপনাকে বেতন বেশি দিল, বোনাস দিল, তারপরেও আপনি বেশি কাজ করবেন না, উৎপাদন ক্ষম আপনি হবেন না, হচ্ছেন না। কেন? কারণ আপনি কম কাজ করতে হয় বিধায়, কষ্টের কাজ করতে হয় না বিধায় আপনি এমনিতেই খুশি। ঠিক আছে, দেখেন আমরা দ্বিতীয় প্যারাটা দেখি। কর্মীদের কর্ম সম্পাদন ও কর্ম সন্তুষ্টির মধ্যাকার সম্পর্ক অত্যন্ত জটিল হলো। কি বলছে এখানে? আবার পড়ি। কর্মীদের কর্ম সম্পাদন মানে আপনাকে যে কাজ দিতে সেই কাজটা করছেন, আর আপনার মধ্যে যে কর্ম সন্তুষ্টি, এই দুইটার সম্পর্ক অত্যন্ত জটিল। কেন জটিল? কারণ আপনাকে বোনাস দিয়ে আপনার সন্তুষ্টি কোম্পানি দিচ্ছে, সন্তুষ্ট করছে আপনাকে, তারপরেও আপনার কর্ম সম্পাদন সেই গতিতে হয় এগোবে, না হয় এগোবে না। তার মানে এই দুটার ভিতর সম্পর্ক সমানভাবে সম্পর্কিত না, এরা জটিল সম্পর্ক। এখানে বলছে এদের মধ্যে জটিল সম্পর্ক হলেও একটা ইতিবাচক সম্পর্ক আছে। ইতিবাচক সম্পর্ক আছে মানে হয়তো একটা বাড়াইলে আর একটা বাড়ে, একটা কমাইলে একটা কমে, এই জন্য বলছে ইতিবাচক সম্পর্ক আছে। আমরা পরের লাইনগুলো পড়লে ক্লিয়ার হব। অর্থাৎ কর্ম সন্তুষ্টি কর্ম সম্পাদন দ্বারা প্রভাবিত হয়। এই প্রভাবিত হবার কারণ হচ্ছে কর্মীরা তাদের কর্ম সম্পাদনের জন্য বিভিন্ন পুরস্কার, উদ্দীপনা ও প্রেরণা পেয়ে থাকে। প্রেরণা মানে কি? প্রেরণা মানে মোটিভেশন। পুরস্কার, উদ্দীপনা ও প্রেরণা পেয়ে থাকে। এই প্রভাবিত হবার কারণটা কি? কর্মসন্তুষ্টি কর্ম সম্পাদন দ্বারা প্রভাবিত হয়। এর কারণ হচ্ছে কর্মীরা তাদের কর্ম সম্পাদনের জন্য বিভিন্ন পুরস্কার পায়, বিভিন্ন উদ্দীপনা পায়, বিভিন্ন প্রেরণা পায়। নিচে আমরা চিত্রের মাধ্যমে কর্মীদের কর্ম সম্পাদনে কর্মসন্তুষ্টির প্রভাবটা কি সেটা আমরা দেখব। আচ্ছা, দ্বিতীয় দুইটা প্যারা, এটা তো বোধহয় ক্লিয়ার হয় নাই, সহজ তারপর ক্লিয়ার হয় নাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইরফান ভাই বাদে আরো সবাই কি বলতেছেন যে ক্লিয়ার হয় নাই? আচ্ছা, আমরা 41 পৃষ্ঠার এই প্রশ্নটার দুইটা প্যারা আবার একটু পড়ি, দেখেন। কর্মীদের কর্মসন্তুষ্টি সমগ্র প্রতিষ্ঠানের পরিবেশ এবং কর্মকাণ্ডকে প্রভাবিত করে। তবে একজন সন্তুষ্ট কর্মী অধিক উৎপাদনক্ষম নাও হতে পারে। কারণ কি? কম উৎপাদনক্ষম কর্মীকে কষ্টের কাম করতে হয় না বিধায় সে তার কাজে সন্তুষ্ট থাকে। গেল প্রথম প্যারা। দ্বিতীয় প্যারা দেখেন। কর্মীদের কর্ম সম্পাদন এবং কর্মসন্তুষ্টির মধ্যে সম্পর্ক জটিল। জটিল হলো এদের মধ্যে একটা কি আছে? ইতিবাচক সম্পর্ক আছে। অর্থাৎ কর্মসন্তুষ্টি, এখানে কি বলছে দেখেন, কর্মসন্তুষ্টিটা কি কর্ম সম্পাদন দ্বারা প্রভাবিত হচ্ছে নাকি কর্ম সম্পাদনটা কর্মসন্তুষ্টি দ্বারা প্রভাবিত? এখানে কি ভুল আছে নাকি? ইরফান ভাই বলেন। কর্মসন্তুষ্টি না, ভুল নাই তো। এখানে কি বলছে? কর্মসন্তুষ্টি কর্ম সম্পাদন দ্বারা প্রভাবিত হয়, মানে কর্মসন্তুষ্টি কর্ম সম্পাদন দ্বারা প্রভাবিত হচ্ছে নাকি কর্মসন্তুষ্টির মাধ্যমে কর্ম সম্পাদন প্রভাবিত হচ্ছে? প্রশ্নটা কি আমার? প্রভাবিত হচ্ছে, কর্মসন্তুষ্টির মাধ্যমে কর্মসম্পাদন প্রভাবিত হচ্ছে আর কি। তাহলে এখানে ভুল আছে না? এখানে উল্টা আছে, তাই তো? মিউট করেন। হ্যাঁ, একটু উল্টা আছে বোধহয়, ঠিক করে দিন। কর্মসন্তুষ্টি কর্ম সম্পাদন দ্বারা প্রভাবিত। হ্যাঁ, এটা বলছে এখানে, এখানে বোধহয় হবে কর্মসন্তুষ্টি দ্বারা কর্ম সম্পাদন প্রভাবিত হয়, এটা হবে। এই প্রভাবিত হবার কারণ কি? তাহলে আমরা এটা কি ঠিক করব? কারণ আমি পড়ি আগে থেকে লিখে আঁকেন না। এই প্রভাবিত হবার কারণ কি? মিউট করেন, সবাই মিউট করেন। হ্যাঁ, শব্দ আসছে, মিউট করেন। কুকুরের আওয়াজ পর্যন্ত আসছে, মিউট করেন। আমাকে একজন বলছে যে এই শব্দ উনি সহ্য করতে পারেন না, ওনার কষ্ট হয়। আচ্ছা, ঠিক আছে। সবাই, কর্মীরা তাদের কর্ম সম্পাদনের জন্য পুরস্কার, উদ্দীপনা, প্রেরণা পেয়ে থাকে।
এখানে আপনি প্রশ্নের সাথে রিলেটেড করে ওই লাইনটা কারেকশন করে নেন। কর্মীরা তাদের কর্ম সম্পাদনের জন্য বিভিন্ন পুরস্কার, উদ্দীপনা এবং প্রেরণা পেয়ে থাকে। না, এখানে বোধহয় ঠিকই আছে। দেখেন একটা জিনিস দেখেন, এখানে কি বলছে, কর্মীরা তাদের যে কর্ম সম্পাদন করতেছে, কাজ করতেছে, কাজের জন্য বিভিন্ন পুরস্কার পায়, বিভিন্ন উদ্দীপনা পায়। তার মানে কাজটাই তাদের কর্ম সন্তুষ্টিকে প্রভাবিত করে, কাজটা ঠিক আছে, তাদের এখানে কর্ম ঠিক আছে। সন্তুষ্টি দিচ্ছে। তার মানে এখানে কিন্তু ঠিক আছে, কিন্তু আমাকে প্রশ্নে জানতে চাইছে কিন্তু তার উল্টোটা। আপনি প্রশ্নে যেটা জানতে চাইছে সেটাই লিখবেন, কিন্তু এখানে দ্বিতীয় প্যারায় এটাকে বিপরীত ভাবে লিখে আপনি প্রশ্নটাকে বোঝাবেন যে কি বলছে। নিচের চিত্রের সাহায্যে কর্মীদের কর্ম সম্পাদনে কর্মসন্তুষ্টির প্রভাব দেখানো হলো। এবার কিন্তু প্রশ্নে যা চাইছে তাই সেই লাইনে আসছে। সেই লাইনে কি বলছে, এখানে কর্মীদের কর্ম সম্পাদনে কর্মসন্তুষ্টির প্রভাব কি সেটা দেখানো হলো। এবার আমরা দুইটা প্যারা হয়ে গেল, এবার আমরা হ্যাঁ। চিত্রটা দেখবো। দেখেন চিত্রটা অবশ্যই দিতে হবে, চিত্র সহকারে বলছে প্রশ্নটা। দেখেন কি বলছে, প্রথমে আপনি কর্ম সম্পাদন লিখবেন। একটু এখানে বোল্ড করে তো আমরা দিতে পারবো না, ঠিক আছে, আমরা একটু লিখবো হয়তো একটু একটু মানে একটু অন্যভাবে বড় সাথে লিখবো আর এই কি। হ্যাঁ একটু বড় করে, না হয়তো একটু একটু পেন্সিল দিয়ে একটু ঘন করে দিব, একটু একটু কালো করে দিব। হ্যাঁ, কর্ম সম্পাদনটা তীর চিহ্ন দিয়ে দেখেন পুরস্কারকে নির্দেশ করছে। আপনি পুরস্কারকে আবার দুই ভাগে বিভক্ত করছে, দেখেন স্বকীয় বা সহজাত পুরস্কার, আরটা হচ্ছে কি বাহ্যিক পুরস্কার। আমরা এগুলো পড়লে বুঝতে পারবো যে স্বকীয় বা সহজাত পুরস্কার বলতে কি বোঝাচ্ছে। এই দুটা আবার কর্মসন্তুষ্টি। আপনি দেখেন আপনি যে পুরস্কারগুলো পাচ্ছেন সেগুলো কর্মসন্তুষ্টি সৃষ্টি করতেছে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, আবার এই যে কর্মসন্তুষ্টি এবং পুরস্কার, এইগুলো পুরস্কারগুলোর প্রতি কর্মীদের উপলব্ধি, পারসেপশন, ওই যে আমরা পড়ছিলাম, পুরস্কারগুলোর প্রতি কর্মীদের যে উপলব্ধিটা সেটা কিন্তু কর্মসন্তুষ্টির উপর পড়ছে। হ্যাঁ, সেটা কিন্তু আপনার পুরো প্রক্রিয়াটার উপরে পড়ছে। পুরস্কার পাবেন আপনি সামনে বছর, আপনি এই এই যে উপলব্ধিটা, এটা কিন্তু আপনার কর্মসন্তুষ্টির উপর পড়বে, পুরো প্রক্রিয়াটার উপর পড়বে, সারা সেটা বছর বোঝাচ্ছে। পড়বে, সারা বছর হ্যাঁ, পড়বে। এবার হ্যাঁ সারা বছর পড়বে। তাহলে এবার আমরা চিত্রটা আরো একটু ক্লিয়ার ভাবে বুঝবো, নিচের লেখাগুলো একটু পড়ি। হ্যাঁ, পড়ার পরে দেখেন চিত্রটি বিশ্লেষণ করছে, আমরা একটু বিশ্লেষণটা পড়ি। চিত্রটি বিশ্লেষণ করলে দেখা যায় কর্মীদের কর্ম সম্পাদনের ক্ষেত্রে বিভিন্ন স্তরে বা সময়ে তাদেরকে উদ্দীপিত করতে দু ধরনের পুরস্কার দেওয়া হয়। স্বকীয় বা সহজাত পুরস্কার, আমরা স্বকীয় আর সহজাত শব্দ তো বুঝি। স্বকীয় মানে স্বর নিচে বফল আছে মানে নিজের, সহজাত মানে নিজে স্বাভাবিকভাবে যেটা আমরা পাই, স্বাভাবিকভাবে যেটা অর্জন করি। আর বাহ্যিক পুরস্কার, বাহ্যিক মানে বাইরের পুরস্কার। বাইরের পুরস্কার বলতে কি বলছে আমরা দেখি। এই পুরস্কারগুলো উদ্দীপক হিসেবে কাজ করে। যখন কর্মীরা কর্ম সম্পাদনে নিজ 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 থেকে উদ্দীপিত হয় তাকে স্বকীয় বা সহজাত পুরস্কার বলে। এই যে একটা কথা, স্বকীয় বা সহজাত পুরস্কার হচ্ছে নিজে থেকে উদ্দীপিত হওয়া, মানে আপনাকে পুরস্কার দিক বা না দিক, পুরস্কার দিলেও কিন্তু অনেকে কর্মসন্তুষ্ট, কাজে অগ্রগতি আসে না। তার মানে হচ্ছে ভিতর থেকে নিজের থেকে চাচ্ছে না যে কাজে অগ্রগতি করবে, ওকে পুরস্কার দিলেও কাজ হবে না। আপনার এখানে বলছে স্বকীয় বা সহজাত পুরস্কারটা, এটা হচ্ছে আপনার ভিতর থেকে আসতে হবে, ঠিক আছে। যেমন এক্সাম্পল দিছে দেখেন, যেমন নিজ দক্ষতার প্রতি গর্ববোধ, কৃতিত্বের যৌক্তিকতা, কর্মের স্বীকৃতি, কাজের স্বাধীনতা। স্বকীয় পুরস্কার যেহেতু অভ্যন্তরীণ সেহেতু এগুলো দৃশ্যমান নয় কিন্তু কর্মীদের আবেগের সাথে সংযুক্ত। আপনার তাহলে স্বকীয় পুরস্কার ক্লিয়ার? আবার পড়বো? হ্যাঁ, একটু বলেন। আচ্ছা, আমরা আবার একটু পড়ি। দেখেন চিত্রটি বিশ্লেষণ করলে দেখা যায় কর্মীদের কর্ম সম্পাদনের ক্ষেত্রে বিভিন্ন স্তরে বা সময়ে তাদেরকে উদ্দীপিত করতে দু ধরনের পুরস্কার দেওয়া হয়। একটা হচ্ছে স্বকীয় বা সহজাত পুরস্কার, এটাকে অভ্যন্তরীণ পুরস্কার হিসাবে বলছে পরের লাইনে। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে বাহ্যিক পুরস্কার। একটু মিউট করে দেন, সবাই একটু মিউট করে দেন। আমাদের এখানে কয়েকজন আছেন, ওনারা মানে কথার ক্লাসের বাইরে বাকি শব্দগুলো নয়েজ ওনারা অ্যাকসেপ্ট করতে পারেন না, ঠিক আছে, খুব মানে সমস্যা। এটাই করবেন না, হ্যাঁ মিউট করে দিবেন। সাউন্ড কমাও। আচ্ছা দেখেন, এই পুরস্কারগুলো উদ্দীপক হিসেবে কাজ করে। কোন পুরস্কার? ওই দুইটা। যখন কর্মীরা কর্ম সম্পাদনে, এবার আমরা সহজাত পুরস্কার কাকে বলে সেটা পড়বো। দেখেন যখন কর্মীরা কর্ম সম্পাদনে নিজে থেকে উদ্দীপিত হয় তখন তাকে স্বকীয় বা সহজাত পুরস্কার বলে। যেমন নিজ দক্ষতার প্রতি গর্ববোধ,
আপনি যে দক্ষ, স্বীকৃতি দিছে প্রতিষ্ঠান বা আপনি নিজে দক্ষ বুঝতে পারছেন, আপনার পারফরমেন্স বেশি, প্রোডাকশন বেশি, তার মানে আপনি গর্ববোধ করেন, করলেই কিন্তু পরক্ষণে আপনার ওই কর্মদক্ষতা ধরে রাখতে পারবেন। আপনি কৃতিত্বের যৌক্তিকতা, আপনার যে কৃতিত্ব সাফল্য সেটার যৌক্তিকতা আপনি বুঝতে হবে। কর্মের স্বীকৃতি, আপনি কর্মের স্বীকৃতি পেয়েছেন, এটাকে মূল্যায়ন করলেই, আপনি যদি নিজে বুঝেন যে না এটার মূল্য আছে, তাহলেই কিন্তু আপনি কাজ করবেন। কাজের স্বাধীনতা, আপনার কাজের স্বাধীনতাটা আছে কিনা সেটাও কিন্তু সামগ্রিকভাবে আপনার এই যে স্বকীয় বা সহজাত পুরস্কার, এটা স্বাধীনতা না থাকলে কিন্তু আপনি ভিতর থেকে ফিলটা আসবে না। তার মানে এই বিষয়গুলো আপনাকে স্বকীয় বা সহজাত পুরস্কারের উপলব্ধিটা জাগাবে। স্বকীয় পুরস্কার যেহেতু অভ্যন্তরীণ, সেহেতু এগুলো দৃশ্যমান নয়, কিন্তু কর্মীদের আবেগের সাথে সম্পৃক্ত। ক্লিয়ার? এতটুকু। এবার আমরা পরের লাইন বাহ্যিক পুরস্কারটা পড়ি। দেখেন এখানে আপনি কি করবেন, একটা জিনিস বলি, চিত্রটি বিশ্লেষণ করে আপনি স্বকীয় পুরস্কারের অংশটুকু আলাদা করে লিখবেন, দ্বিতীয় প্যারায় অভ্যন্তরীণ পুরস্কারের অংশটুকু লিখবেন, তাহলে আপনার লেখাটা একটু বড় হবে, ঠিক আছে, বা আপনার লিখতেও সুবিধা হবে, যে না একটা অংশ লিখে ফেলছে আর একটা অংশ বাকি আছে, সুবিধা হবে, আর এটা ভালো হবে। দেখেন এখানে কি বলছে, কর্মীদের কাজের স্বীকৃতি স্বরূপ তাদেরকে বাহ্যিক পুরস্কার দিতে হবে যাতে তারা ভালোভাবে কর্ম সম্পাদন করতে পারে। এই পুরস্কারের উৎস প্রতিষ্ঠান নিজে। আমরা কি পেলাম? অভ্যন্তরীণ পুরস্কার বা সহজাত পুরস্কারের উৎস ব্যক্তি নিজে। এটা যেমন একজনকে বেতন বৃদ্ধি করে দিয়েও তাকে দিয়ে কাজ করানো যায় না, কারণ সে নিজে নিজেকে পুরস্কৃত করেনি। হ্যাঁ, আচ্ছা, বা পুরস্কারের উপলব্ধিটা তার ভিতরে নাই। আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে প্রতিষ্ঠান তাকে বেতন দিবে, তাকে অ্যাওয়ার্ড দিবে, হ্যাঁ, তাকে বিভিন্ন ধরনের সার্টিফিকেট দিবে। দেখেন এটা কি বলছে, বেতন, বোনাস, কমিশন, পদোন্নতি, লভ্যাংশ ইত্যাদি। এই পুরস্কারগুলো একজন কর্মীকে প্রতিষ্ঠানে উত্তম কর্ম সম্পাদনকারী ব্যক্তি, বেস্ট পারফর্মার হিসাবে স্বীকৃতি দিবে। স্টাডি অ্যাডামস এর ইকুইটি তথ্য, আচ্ছা স্বীকৃতি দিবে, এই স্বীকৃতি দিবে পর্যন্ত আপনি, আমি নিচেটুক পড়বো, তার আগে আমি একটা কথা বলে আসি, সেটা হচ্ছে আপনি 41 পৃষ্ঠায় যান। দেখেন আপনি যদি বই না উল্টান তাহলে আপনার শুনে শুনে কিছু হবে না, কারণ শুনে শুনে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, এটা নিয়ে লেকচার দিতে পারবেন, কিন্তু পরীক্ষায় লিখতে গেলে আপনাকে বইয়ের দিকে তাকাইয়ে আমাদের এই চিৎকার চেঁচামেচি করে আমি যে পড়াচ্ছি এটার দিকে বই নিয়ে নজর দিতে হবে, তাহলে আপনার খুবই কাজ হবে এই ক্লাসটা। এখানে আপনি 41 পৃষ্ঠার যে দুইটা প্যারা, প্রথমে যে দুইটা প্যারাগ্রাফ আছে চিত্রের আগে, ওই দুইটা প্যারাগ্রাফ দিবেন, দেবার পরে চিত্রটা দিবেন, দেবার পরে আপনি লিখবেন, চিত্র বিশ্লেষণ করে দেখা যায় কর্ম সম্পাদনের ক্ষেত্রে বিভিন্ন স্তর বা সময়ে কর্মীদের উদ্দীপিত করতে পুরস্কার দিতে হয়। এই পুরস্কারটা দুই ভাবে হয়, একটা হচ্ছে কি সহজাত পুরস্কার, বাহ্যিক পুরস্কার। এটাকে আপনি ক খ নিচ দিকে মানে আপনি লাইন করে দিবেন, দেবার পরে ক এর ব্যাখ্যাটা আপনি দেওয়া শুরু করবেন আলাদা প্যারায়, তারপরে দ্বিতীয় প্যারাগ্রাফে খ এর ব্যাখ্যাটা, বাহ্যিক পুরস্কারের ব্যাখ্যাটা দেওয়া শুরু করবেন, দেবার পরে আপনি আরেকটা স্পেস দিয়ে লিখবেন এই যে এইটা উপসংহার হিসাবে ধরবেন এটাকে প্রয়োজনে। স্টাডি অ্যাডামস এর ইকুইটি তথ্য অনুযায়ী যদি কর্মস্থলে সঠিক সময়ে সঠিক পুরস্কার পাওয়া যায় তবে কর্মীদের সন্তুষ্টি নিশ্চিত হবে। এই যে বাক্যটা একটা রিসার্চ থেকে যেটা বলা হয়েছে বা একজন গবেষকের যে কথাটা, এইটা আপনি উপসংহারে দিয়ে দিলে ভালো হবে, কোনো সমস্যা নাই। আমরা নিচের লাইনটা পড়ি, স্টাডি অ্যাডামস এর ইকুইটি তথ্য, ইকুইটি তথ্যটা কিন্তু আমরা এখনো পড়ি নেই, এটা বোধহয় বইতে আছে, ঠিক আছে, থাকলে আমরা পড়বো। ইকুইটি তথ্য অনুযায়ী যদি কর্মস্থলে সঠিক সময়ে সঠিক পুরস্কার, ব্র্যাকেটে লিখবেন ওই দুইটা, দেওয়া হয় তাহলে কর্মীদের কর্মসন্তুষ্টি নিশ্চিত হবে। এবার বলেন এই প্রশ্নটা বুঝতে কারো বাকি আছে? আবার এই প্রশ্নটা বোঝার থেকে বড় বিষয় হচ্ছে আমরা সবাই নিজেরা পড়লে বুঝতে পারবো, কিন্তু আমরা আলোচনার মাধ্যমে একটা জিনিসের সিদ্ধান্তে আসলাম যে আমরা এই প্রশ্নটা কিভাবে লিখবো, কিভাবে সাজাবো বা কতটুকু বাদ দিব। হয়তো এই প্রশ্নে বাদের কিছু নাই, কিন্তু কিছু কিছু প্রশ্ন বাদ দিতে হয়, সেগুলোর জন্য বোধহয় গ্রুপ স্টাডি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল না সবার? জি ঠিক আছে। আচ্ছা এবার বলেন, এবার কোন প্রশ্ন পড়বো? সাজেশন থেকে বলেন, আর পড়বো নাকি রেখে দিব বলেন। আরেকটা প্রশ্ন দেখেন তো, আরেকটা প্রশ্ন দেখেন তো কোনটা পড়া যায় বলেন চিন্তা করে, সাজেশন থেকে বলবেন। আমরা কিন্তু আমরা 4 অধ্যায়ের একটা প্রশ্ন পড়ে ফেললাম, একটা প্রশ্ন খুব ভালোভাবে হয়ে গেল, কোনটা পড়বো? এখানে কি দুইটা প্রশ্ন বইতে হুবহু নাই, কোন দুইটা বইতে হুবহু নাই আমি বলি। দেখেন
ব্যক্তিগত মূল্যবোধ কি সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক? আপনার মতের সপক্ষে যুক্তি সহ আলোচনা করুন, এটা বৈধ হুবহু নাই। আর একটা প্রশ্ন হচ্ছে, মনোভাব এবং মূল্যবোধ একই জিনিস নয়, একে অপরের সাথে সম্পৃক্ত, আপনি কি একমত? এই দুইটা প্রশ্ন অনুশীলনীর 4 এবং 5 নাম্বার, কিন্তু এই দুটো প্রশ্ন বইতে হুবহু বোধহয় নাই। আর একটা প্রশ্ন বইতে নাই, সেটা হচ্ছে মূল্যবোধ কাকে বলে, এর ধরন। মূল্যবোধ কাকে বলে, ধরন আছে বোধহয়, ধরনটা আছে নাকি দেখেন তো। হ্যাঁ আছে, দেখেন মূল্যবোধ কাকে বলে এটা বইতে হুবহু নাই এ কথাও বলা যাবে না। মূল্যবোধ আছে, সেটা হচ্ছে 34 পৃষ্ঠার একবারে প্রথম যে প্যারাটা দেখেন, 4.1 প্রথম যে প্যারাটা আছে না, এইটাই আপনার মূল্যবোধের সংজ্ঞাটা এখান থেকে দেওয়া যায়। তবে মূল্যবোধের সংজ্ঞা আপনার আরো ভালোভাবে দেওয়া যায়, ঠিক আছে। এখানে আমরা অনার্সে যখন পড়ছিলাম মূল্যবোধের সংজ্ঞা, তখন সেখানে আর ভালো ছিল। আচ্ছা, এবার মূল্যবোধ কাকে বলে, এর ধরন। এখানে আপনি একটা প্রশ্ন, তবে দুইটা প্রশ্ন বইতে হুবহু নাই, সেটা হচ্ছে 3 এবং 4 নাম্বার। তাহলে আমরা একটা প্রশ্ন পড়ছি, যে দুইটা বইতে নাই ওই দুইটা বাদ দিয়ে বাকি যে দুইটা আছে ওই দুইটা কি এখন পড়তে পারি? হ্যাঁ পড়েন। আরেকটা প্রশ্ন শেষ করি আমরা। আচ্ছা ঠিক আছে, সেটা সেটা কি হবে সেটা আমি খুঁজতেছি। আচ্ছা, মূল্যবোধের ধরনটা পড়ি, এটা সহজ হবে। দেখেন, এটা সহজ হবে, সবাই চলে যান 35 পৃষ্ঠা। আমি মূল্যবোধের সংজ্ঞা বইয়ের থেকে দিব না। মূল্যবোধের সংজ্ঞা আমার কাছে এখানে মূল্যবোধের গুরুত্ব আছে, মূল্যবোধের উৎস আছে, মূল্যবোধের গুরুত্বের উপরে একটা প্যারাগ্রাফ আছে, ওটার থেকে আমি মূল্যবোধের সংজ্ঞা দিব না, কারণ আমার এই কথাগুলো এভাবে বোঝা সম্ভব না। আমার টেকনিক্যাল লাইন লাগবে, যেটা আমি পড়ে সহজে বুঝতে পারবো, সহজে মুখস্থ মনে রাখতে পারবো আর কি। দেখেন, আমি মূল্যবোধের সংজ্ঞা বাদ দিয়ে মূল্যবোধের ধরনটা পড়ছি। দেখেন, সামাজিক মনোবিজ্ঞানী মিল্টন রকিস এর মতে, আমরা এই নামগুলো ইংরেজিতে দেবার চেষ্টা করব। মিল্টন রকিসের মতে দুই ধরনের মূল্যবোধ মানুষের মধ্যে বিদ্যমান। একটি হচ্ছে টার্মিনাল মূল্যবোধ, আরেকটি হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মূল্যবোধ। আমরা এই দুটা সম্পর্কে একটু পড়ি, কি বলছে দেখেন। মানুষ তার সমগ্র জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে যে মূল্যবোধ তৈরি করে তাকে টার্মিনাল মূল্যবোধ বলা হয়। অপরদিকে টার্মিনাল মূল্যবোধ অর্জনে মানুষ যে আচরণ করে এবং তার মধ্যে যে মূল্যবোধের জন্ম নেয় তাকে ইনস্ট্রুমেন্টাল মূল্যবোধ বলা হয়। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এবার আমরা দেখি, এছাড়া এই প্যারাটা বুঝতে পারছেন সবাই? আমরা নিচেরটা একটা পড়ি। দেখেন, এছাড়া সামাজিক জীব হিসেবে সাধারণভাবে, একটু পানি দাও তো। সামাজিক জীব হিসেবে সাধারণভাবে, আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় প্যারাটা আবার পড়বো। আরেকবার পড়েন। ওকে, দাঁড়ান। আসসালামু আলাইকুম। এখন কত পৃষ্ঠায় ভাইয়া? 35, 35। আচ্ছা, শোনা যাচ্ছে কথা? জি শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। যাচ্ছে, বলুন। আচ্ছা দেখেন, আচ্ছা আমরা 35 পৃষ্ঠা পড়তেছি, তাই না? দেখেন, মূল্যবোধের ধরন কি বলছে এখানে, আমি আবার পড়ি। সামাজিক মনোবিজ্ঞানী মিল্টন রকিস বানানটা দেখেন, মিল্টন রকিস এর মতে দুই ধরনের মূল্যবোধ মানুষের মধ্যে বিদ্যমান। কয় ধরনের মূল্যবোধ? দুই ধরনের মূল্যবোধ মানুষের মধ্যে বিদ্যমান। একটা হচ্ছে টার্মিনাল মূল্যবোধ। এখন টার্মিনাল মূল্যবোধটা কি? আমরা মূল্যবোধটা বুঝি, মূল্যবোধটা তো বুঝি, কিন্তু টার্মিনাল মূল্যবোধটা কি, টার্মিনাল শব্দের অর্থটা কি সেটা আমরা জানতে পারি। টার্মিনাল, এটাকে আমরা বলতে পারি যে একবারে শেষ, মানে শেষ বা প্রান্তিক বা একেবারে আখেরি বিষয়টা, বা একবারে আপনার শেষ দিক বা অগ্র গোড়া। হ্যাঁ, এই যে যে বিষয়গুলো, এটাকে কি টার্মিনাল মিনিং করা যায় বোধহয়। এখন টার্মিনাল ভ্যালু মানে হচ্ছে আপনার ফাইনাল যে মূল্যবোধটা, আপনার শেষ যে মূল্যবোধটা, ঠিক আছে,
যেটার পরে আপনি আর কোনো মূল্যবোধ জাগ্রত করতে পারতেছেন না, সেটাকেই বোধহয় এখানে টার্মিনাল মূল্যবোধ বলতে বোঝানো হয়েছে, বা চরম মূল্যবোধ। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন আমরা ইনস্ট্রুমেন্টাল মূল্যবোধ, ইনস্ট্রুমেন্ট মানে কি? যন্ত্রপাতি। এখন ইনস্ট্রুমেন্টাল মূল্যবোধটা কি? এটা আপনার যান্ত্রিক, মানে যেটা আপনাকে হয়তো বা কেউ শিখাই দিছে, কেউ বুঝাই দিছে, সেইটা। বুঝতে পারছেন? মানে আপনি অনিচ্ছাকৃত ভাবে যে মূল্যবোধটার চর্চা করতেছেন, সেটাকেই বোধহয় বলা হয়েছে এখানে যান্ত্রিক মূল্যবোধ। বুঝতে পারছেন বিষয়গুলো? এবার দেখেন, মানুষ তার সমগ্র জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে যে মূল্যবোধ তৈরি করে তাকে টার্মিনাল মূল্যবোধ বলে। এটার সাথে আমি যে শব্দগুলোর মিনিং করে যেটা বোঝালাম, সেটার বুঝতে এই লাইনটা সহযোগিতা করবে। দেখেন, সমগ্র জীবনের লক্ষ্য কি আমাদের? যদি হয় সমগ্র জীবনের লক্ষ্য গাড়ি বাড়ি টাকা পয়সা, তাহলে কিন্তু আপনার মূল্যবোধ খালি শুধুমাত্র ওই টাকা পয়সা অর্জনের দিকে থাকবে, আপনি মানুষকে বিচার বিবেচনা করবেন না। আর যদি লক্ষ্য হয় যে জীবনে কিছুই চাই না, ভালোভাবে জীবনকে অতিবাহিত করে আমি স্বর্গে যেতে চাই, তাহলে আমার মূল্যবোধটা হবে অন্যরকম, ধর্মীয় চিন্তা ভাবনা থাকবে মূল্যবোধে। ঠিক আছে? তার মানে আপনার জীবনের শেষ যে মূল্যবোধটা, শেষ যে চাওয়া পাওয়াটা, বা আপনার জীবনের একবারে আমরা বলি না যে আমার জীবনে আর কিছু নাই, এটাই আমার জীবনের শেষ, তার মানে আপনার মূল্যবোধ শেষ, শেষ যে লক্ষ্য, সেটা যে মূল্যবোধটা তৈরি করে, সেটাই হচ্ছে টার্মিনাল মূল্যবোধ। বুঝতে পারছেন? আচ্ছা, অপরদিকে টার্মিনাল মূল্যবোধ অর্জনে মানুষ যে আচরণ করে, ওই যে টাকা পয়সা গাড়ি বাড়ির কথা বললাম, ওটা অর্জন করতে গিয়ে আপনার ভিতরে যে আচরণটা, সেটাই হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্টাল মূল্যবোধ। অথবা টার্মিনাল মূল্যবোধ অর্জন করতে গিয়ে আপনি যে ধর্মচর্চা করতেছেন, মানুষের ভালো ব্যবহার করতেছেন, এটা যদি হয়, তাহলে ওটাও আবার এক ধরনের ইনস্ট্রুমেন্টাল মূল্যবোধ। কারণ দেখেন, আপনার যেখানে দরকার টাকা, যেখানে দরকার খ্যাতি, সেখানে ওগুলো ত্যাগ করে আপনি যখন আপনি ধর্ম, মূল্যবোধ, ভালো জিনিসগুলো চর্চা করবেন, তখন কিন্তু আপনি ওগুলো জোর করে করতেছেন। কারণ আপনার দরকার একটা, কিন্তু আপনি ওটাকে ত্যাগ করে আপনি করতেছেন আর একটা। আপনার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে স্বর্গ লাভ, এর জন্য আপনি জীবনের বিভিন্ন স্বার্থকে ত্যাগ করছেন। তার মানে ওটাই হচ্ছে ইনস্ট্রুমেন্টাল, মানে আপনি যান্ত্রিক ভাবে আপনার ভিতরে আপনি আনার চেষ্টা করছেন, আনা সম্ভব না, তারপর আনছেন। তাহলে কি আমি যেভাবে বোঝালাম, আমি জানি না আমি পুরোপুরি বোঝাতে পারছি কিনা, তবে আমি আমার মতন করে বোঝালাম, বোধহয় আপনারা এর মাধ্যমে কিছুটা বুঝতে পারছেন। বোঝা গেছে? বলেন আমাকে। তাহলে প্রথম প্যারাগ্রাফটা আপনি এইভাবে, যেভাবে বললাম এভাবে লিখবেন, আর যেভাবে বোঝালাম এভাবে, এর থেকে ভালো যদি পারেন বুঝে যা আছে তাই লিখবেন, এখান থেকে কিছু কমানোর সুযোগ নাই। এরপরে আপনি লিখবেন যে মূল্যবোধ 4 প্রকার, বা মানুষ সাধারণত তার সারা জীবনে 4 ধরনের মূল্যবোধের মুখোমুখি হয়। এখানে দেখেন, আমি কেন বলছিলাম যে এই পরিসংখ্যান আর ওবি, এই দুইটা সাবজেক্ট টেকনিক্যাল, এখানে ইচ্ছা করলেই বেশি কিছু ঢুকানো যায় না। এখানে বলছে সারা জীবনে 4টা মূল্যবোধ মানুষের জীবনে কাজ করে, মূল্যবোধের মুখোমুখি হয়। একটা হচ্ছে কি ব্যক্তিগত মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, পেশাগত মূল্যবোধ, এর বাইরে কোনো মূল্যবোধ নাই। এখন আমরা ব্যক্তিগত মূল্যবোধটা কি দেখি। দেখেন, আধুনিক বিশ্ব সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ব্যক্তিগত মূল্যবোধের উপর। এটি ব্যক্তির স্বাধীনতাকে লালন করে। ব্যক্তিগত মূল্যবোধ হচ্ছে ব্যক্তির আচার আচরণ নিয়ন্ত্রণে তার নিজস্ব কিছু মূল্যবোধ, যা ব্যক্তির রুচি, বিশ্বাস, মনোভাব, ধারণা ও নীতি নৈতিকতা থেকে সৃষ্টি হয়। আবার পড়ি, আধুনিক বিশ্ব সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কার উপরে বলেন? ব্যক্তিগত মূল্যবোধের উপর। এটি ব্যক্তির ব্যক্তিগত আধুনিক বিশ্ব ব্যক্তির স্বাধীনতাকে প্রাধান্য দেয়। আধুনিক বিশ্ব ব্যক্তিগত মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, আর এই ব্যক্তিগত মূল্যবোধ ব্যক্তির স্বাধীনতাকে সবচেয়ে বেশি লালন করে। ব্যক্তিগত মূল্যবোধ হচ্ছে ব্যক্তির আচার আচরণ নিয়ন্ত্রণে। ভালো করে বুঝেন, ব্যক্তিগত মূল্যবোধটা কি? ব্যক্তির আচার আচরণ নিয়ন্ত্রণে তার নিজস্ব কিছু মূল্যবোধ, যা ব্যক্তির রুচি, বিশ্বাস, মনোভাব, ধারণা, নীতি নৈতিকতা থেকে সৃষ্টি হয়। আপনি দেখেন, আপনি যা বিশ্বাস করেন, আপনার যা রুচি, আপনার যা মনোভাব, আপনার যা ধারণা, আপনার যা নীতি নৈতিকতা, পারিবারিক বা ব্যক্তিগত যে নীতি নৈতিকতা, তা থেকেই কিন্তু আপনার মূল্যবোধটা তৈরি হবে। আর এটাই কিন্তু ব্যক্তিগত মূল্যবোধ। আর দেখেন, আপনার ব্যক্তিগত মূল্যবোধ একরকম, আপনি প্রতিষ্ঠানে যখন নতুন চাকরি পেলেন, তখন কিন্তু সেখানকার মানুষের আচার আচরণ, প্রতিষ্ঠানের কিন্তু নিজস্ব একটা কালচার আছে, ওটা কিন্তু প্রতিষ্ঠান ধারণ করে। আপনার ব্যক্তিগত মূল্যবোধের পাশ কাটিয়ে আপনাকে কিন্তু প্রতিষ্ঠানের মূল্যবোধ ধারণ করতে হয়েছে একটা সময়। তার মানে প্রতিষ্ঠানের মূল্যবোধ আছে, পেশাগত মূল্যবোধ আছে, সেটা ব্যক্তিগত মূল্যবোধ থেকে হয়তো আলাদা। এবার আমরা তাহলে প্রথম 3টা লাইন আমরা দিয়ে দিব।
এরপরে আমরা যেহেতু প্যারাগ্রাফ গুলো খুব ছোট ছোট আর 4টা, এই জন্য আমরা নিচেরটুকু দিব। দেখেন একটা এক্সাম্পল আছে, প্রতিটি শিশুই ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে জন্মায় এবং পরিবার থেকে সে তার মূল্যবোধের শিক্ষা পায়। ব্যক্তির ব্যক্তিজীবন তার মূল্যবোধ দ্বারাই প্রভাবিত হয়। এই এক্সাম্পলটুকু তো আমরা গল্পের মতন দিতে পারি। প্রতিটি শিশুই ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে জন্মায় এবং পরিবার থেকেই সে মূল্যবোধের শিক্ষা পায়। ব্যক্তির ব্যক্তিজীবন তার মূল্যবোধ দ্বারাই প্রভাবিত হয়। বলেন তো এই প্যারাটা কার মুখস্থ হয়েছে? মুখস্থ শব্দটা কেন আনি? কারণ হচ্ছে আমরা বুঝে পড়বো, বুঝে পড়ে নিজের থেকে বলতে পারাটার নামই হচ্ছে আমার দৃষ্টিতে মুখস্থ। আর না বুঝে মুখস্থ, সেটাকে আমি কিছুই পড়াই বলি না, সেটাকে আমি কোনো পড়াশোনা বলি না। তাহলে এটা আমরা লিখতে পারবো না ভাইরা? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা এবার দেখেন দ্বিতীয় প্যারাটায় যাই। আমাদের অষ্টম ব্যাচে যেহেতু পরীক্ষা চলে আসছে, এই জন্য আমি কিন্তু একটু বেশি ধ্যান দিয়ে মন দিয়ে পড়তেছি, চিৎকার চেঁচামেচি করে পড়তেছি। হ্যাঁ, যদি দ্রুত পড়ছি এই কারণে যদি কারো সমস্যা হয় আমাকে বলবেন। এবার সামাজিক মূল্যবোধটা কি দেখেন, এখানে যে এই যে বিজ্ঞানীদের নাম আছে না, এটা দিয়ে যদি ওনার সংজ্ঞাটা দিতে পারেন ভিতরে তাহলে ভালো হয়, আর দিতে না পারলে দিবেন না। আর একটা জিনিস, যদি ইনভার্টেড কমার ভিতরে যা আছে হুবহু দিতে না পারেন তাহলে ইনভার্টেড কমা উঠাইয়া আপনি লিখবেন, তবে এখানে বলবেন যে উনি ঠিক এমন ভাবে বলেছেন, বিজ্ঞানী ঠিক এমন ভাবে বলেছেন, মানে আপনি ওনার কথাটা হুবহু বললেন না, সেটা বোঝাবে। যে চিন্তা ভাবনা, লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সামাজিক আচার আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই সামাজিক মূল্যবোধ। যে চিন্তা ভাবনা, লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সামাজিক আচার আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই সামাজিক মূল্যবোধ। সমাজবিজ্ঞানী ফ্রান্সিস ই মেরিল এর মতে। আচ্ছা, এটা কি বাদ দিব এই সংজ্ঞাটা? রাখলে ভালো হয়। বাদ দাও বাদ ভাই। দিলে বাদ দিব? জি জি, এটা বাদ দিও। আচ্ছা ঠিক আছে, সবার জন্য সহজ হলে বাদ দিয়ে দেখেন। এটা বাদ দিয়ে আমরা প্রথম বাক্যটা কিন্তু লিখবো, যে চিন্তা ভাবনা, মূল্যবোধ, লক্ষ্য উদ্দেশ্য, যে চিন্তা ভাবনা, লক্ষ্য উদ্দেশ্য মানুষের সামাজিক আচার আচরণ এবং কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই সামাজিক মূল্যবোধ। ন্যায়পরায়ণতা, সততা, শিষ্টাচার সামাজিক মূল্যবোধের ভিত্তি হিসেবে কাজ করে। ন্যায়পরায়ণতা, সততা এবং শিষ্টাচার সামাজিক মূল্যবোধের ভিত্তি হিসেবে কাজ করে। বড়দের সম্মান করা, সহনশীলতা, দানশীল হওয়া, আতিথেয়তা ইত্যাদি হচ্ছে সামাজিক মূল্যবোধ। আতিথেয়তা ইত্যাদি হচ্ছে সামাজিক মূল্যবোধ। ক্লিয়ার কথাটা? তাহলে আমরা প্রথম বাক্যটা দিব, পরের দুইটা বাক্য দিব খুব সহজ, মাঝেরটা বাদ দিব। আচ্ছা, দ্বিতীয় প্যারাটা আবার একটু পড়ি। যে চিন্তা ভাবনা, লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সামাজিক আচার আচরণ এবং কর্মকাণ্ডকে প্রভাবিত করে তাকে সামাজিক মূল্যবোধ বলা হয়। ন্যায়পরায়ণতা, সততা এবং শিষ্টাচার, ন্যায়পরায়ণতা, সততা এবং শিষ্টাচার সামাজিক মূল্যবোধের ভিত্তি হিসেবে কাজ করে। বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, দানশীল হওয়া, তার অতিথি পরায়ণ হওয়া ইত্যাদি হচ্ছে সামাজিক মূল্যবোধের উদাহরণ। তাহলে আপনি নিচে দিবেন উদাহরণ, উপরে দিবেন সংজ্ঞা। ঠিক 1 নম্বরে নিচে দিবেন উদাহরণ, উপরে দিবেন সংজ্ঞা। নিচে শিশুর উদাহরণটা দিবেন, উপরে সংজ্ঞাটা দিবেন। তাহলে দুইটা প্যারা লেখার কৌশলটা মনে থাকবে। এবার আমরা 3 নাম্বারটা পড়ি। দেখেন, এই প্রশ্নটা পড়ে আমরা শেষ করে দিব। 3 নাম্বারটা পড়ি, দেখেন কি বলছে। ধর্মীয় ঐতিহ্য ও বিশ্বাস থেকে যে মূল্যবোধ গড়ে ওঠে তাই ধর্মীয় মূল্যবোধ। ধর্মীয় অনুশীলন এবং নির্দেশনায় গড়ে ওঠা সামগ্রিক বিশ্বাস, আদর্শ, সমাজ এবং মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি, দর্শন, রীতিনীতি ইত্যাদি মিলিয়ে ধর্মীয় মূল্যবোধ তৈরি হয়। ধর্মীয় মূল্যবোধ কাকে বলে এবং কিভাবে তৈরি হয়, এই দুটো বিষয় নিয়ে এখানে বলছে। আবার পড়ি। ধর্মীয় ঐতিহ্য ও বিশ্বাস থেকে যে মূল্যবোধের সৃষ্টি হয় তাকে ধর্মীয় মূল্যবোধ বলা হয়। ধর্মীয় অনুশীলন এবং নির্দেশনায় গড়ে ওঠা সামগ্রিক বিশ্বাস, ধর্মীয় নির্দেশনা এবং ধর্মীয় অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠা যে বিশ্বাসটা, যে আদর্শটা, সমাজ এবং মানুষের প্রতি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে যে দৃষ্টিকোণ, যে দৃষ্টিভঙ্গি আমাদের, যে দর্শন, যে রীতিনীতি, এই সবকিছুই আপনার আমার ধর্মীয় মূল্যবোধকে তৈরি করে দেয়। আপনি দ্বিতীয় বাক্যটা লিখবেন যে কোন বিষয়গুলো আপনার ধর্মীয় মূল্যবোধটা তৈরি করে, সেটা লিখবেন। এবার আমরা পেশাগত মূল্যবোধে যাই। দেখেন কি বলছে এখানে। পেশাগত মূল্যবোধ হলো ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি। পেশাগত মূল্যবোধ হলো পেশাগত জীবনে ব্যক্তির মূল্য মর্যাদার স্বীকৃতি। ব্যক্তিত্বের ধরন, আগ্রহ এবং কাজ সম্পর্কিত মূল্যবোধ প্রভৃতি একজন ব্যক্তির পেশাগত মূল্যবোধে প্রভাব বিস্তার করে।
পেশা বাছাইয়ের ক্ষেত্রে এই মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা আবার একটু পড়ি। পেশাগত মূল্যবোধ হলো ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি। এখানে একটা শব্দ ঢোকাবেন, সেটা হচ্ছে পেশাগত মূল্যবোধ হলো পেশাগত জীবনে ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি। পেশাগত মূল্যবোধ পেশাগত জীবনে ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি। ঠিক আছে, এটা পেশাগত জীবনের বাইরেও, আপনার পেশা আপনাকে পেশাগত জীবনের বাইরেও মর্যাদা এবং মূল্য দেয়। ব্যক্তিত্বের ধরন, আগ্রহ, কাজ, ব্যক্তিত্বের ধরন, আগ্রহ এবং কাজ সম্পর্কিত মূল্যবোধ একজন ব্যক্তির পেশাগত মূল্যবোধের প্রভাব বিস্তার করে। পেশা বাছাইয়ের ক্ষেত্রেও এই মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার পেশাগত মূল্যবোধটা কেমন, আপনি পেশা বাছাইয়ের ক্ষেত্রে এই মূল্যবোধটা কিন্তু কাজে দিবে। তাহলে এই প্রশ্নটা আমাদের হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখানে অষ্টম ব্যাচের কেউ কি আছেন? তাদের পরিসংখ্যান বিষয়ে আমাদের আলোচনা করার কথা ছিল, কিন্তু আমরা ওবি আলোচনা করতে করতে আমরা প্রায় 1 ঘন্টার বেশি সময় শেষ করে ফেলছি। অষ্টম ব্যাচের কেউ কি আছে? 1-2 শব্দে যদি কেউ একটু পরিসংখ্যান নিয়ে কিছু জানতে চান, যেহেতু আমি ঘাটাঘাটি করছি অনেক দূর, বোধ হয় আপনারা জানেন, এই জন্য আর কি বললাম। আছি ভাইয়া। জি রুহুল ভাই বলেন তাইলে, পরীক্ষা তো আমাদের চলে আসলো। জি হ্যাঁ, পরিসংখ্যান ওই যে সাজেশন আছে ওইটা, অথবা আপনার সাজেশনকে আরো শর্ট করা যায়, আরো শর্ট করেও পড়া যায়। ঠিক আছে, এভাবে পড়লে বোধহয় পরিসংখ্যান খুবই টেকনিক্যাল বিষয়, এটা একটু ঘাটাঘাটি করলে পরিসংখ্যানে 60% নাম্বার পাওয়া কোনো ব্যাপার না বোধহয়, আমার কাছে মনে হয়। জানি না আমি নিজেই পাবো কিনা, জানি না, কারণ আমি পড়ার সময় পাই না, আমি শুধু খালি এই চিৎকার চেঁচামেচি করে সময় যায়। আচ্ছা, আর কি কেউ কোনো বলেন, কিছু আপনি বলবেন? তো তাহলে আমরা রেখে দিব। আপনি না ভাইয়া, ভাই পেলে না। হ্যালো, আজকে বলেন আর বলেন। বিচ্ছিন্ন ভাবে না হ্যাঁ হ্যাঁ করে পরবর্তী দিন আমরা পড়বো ইনশাল্লাহ। আজকে এতটুকু ঠিক আছে রিদওয়ান ভাই, ঠিক আছে, আমরা রেখে দিব, কিন্তু দুই একজন যে কথাগুলো বলতেছে ওটা শুনে আমরা রেখে দিব, আমরা আর পড়বো না, তাইলে অবশ্যই। আমরা পড়বো না আর। আচ্ছা ঠিক আছে, আর কেউ বলেন, সোনিয়া আপা বলেন, রুহুল ভাই কি বলতে গেলেন? ভাইয়া বলতেছে কি যে আমি ওই অ্যাসাইনমেন্টের কথা বলছিলাম, ওটাকে একটু খোঁজ নিছিলেন? ও আচ্ছা আচ্ছা, অ্যাসাইনমেন্ট এখন পর্যন্ত আমি এই যে অফিসে বসে আমি দেখলাম, ওই ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘাটাঘাটি করলাম, পরীক্ষারও কোনো রুটিন নাই, অ্যাসাইনমেন্টেরও কোনো সার্কুলার নাই। ঠিক আছে, তবে আমি অ্যাসাইনমেন্টের বিষয়টা নিয়ে আমি কথা বলবো ভাবছি, মনে করছিলাম, কিন্তু বলি নাই। ঠিক আছে, আমি ওয়েবসাইটটা দেখে খালি শেষ করছিলাম, আমি বলবো, ইনশাল্লাহ বলবো আপা। আচ্ছা, আচ্ছা, আর আর বলে হলো আমি এই যে গ্রুপে, আমি আমাদের নবম ব্যাচের গ্রুপে জানাই দিব জি অ্যাসাইনমেন্টের বিষয়। নবম ব্যাচের গ্রুপ, নবম ব্যাচের সবাই আছেন ওখানে, 500 জন, নবম ব্যাচের 575 জন আছেন, ও গ্রুপে জানাই দিলে সারা বাংলাদেশ জেনে যাবে। জি আর ভাইয়া ওই যে এই যে তৃতীয় অধ্যায়ের যে 2টা প্রশ্ন, এটা কি কালকে দিবেন? আচ্ছা, আমাদের কিন্তু তৃতীয় অধ্যায়ের প্রশ্ন বাকি, চতুর্থ অধ্যায়েরও কিন্তু 2টা প্রশ্ন বোধহয় বাকি, তাই না, যেগুলো যে জি উত্তর নাই। জি হ্যাঁ, আমাকে তো এটা অবশ্যই কালকে কেন, আজকে রাত্রে দিলেই হয়, কারণ আমার ঈদের পরে যদি 11 তারিখে পরীক্ষা শুরু হয়, তাহলে তো বুঝেন যে এই বইয়ের 10টা অধ্যায় 10 দিন ধরে পড়লে কাজ হবে না, আমাকে এই একটা বই সর্বোচ্চ 6 দিন 7 দিনের ভিতরে শেষ করতে হবে, এরকম জি একটা পরিস্থিতি যদি পরীক্ষা 11 তারিখে হয়। ঠিক আছে আপা, তাহলে এর উত্তর আমি দিয়ে দেবো। হ্যাঁ, কালকে দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো, অথবা রাত্রেও লিখতে পারি, সমস্যা নেই। বলেন, আর কেউ আচ্ছা, কিছু ঠিক আছে, বলবেন? থ্যাংক ইউ। ওয়েলকাম। না, ঠিক আছে আলমিন ভাই, ক্লোজ করে দেন। আচ্ছা ওকে, ঠিক আসসালাম। আছে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আসসালাম। আল্লাহ সবাইকে ভালো রাখুক। ঠিক আছে, আমরা তাহলে রেখে দিচ্ছি। আর যারা ক্লাস করতে পারেন নাই বা এটা আবার শুনবেন, তারা ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন, লিঙ্কটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আল্লাহ হাফেজ।